আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। মেয়ের হঠাৎ করে এমন পরিবর্তন কেমন যেন দুশ্চিন্তায় ফেলে দেয় শ্রীতমাকে। কোনো কুল কিনারা পায় না সে। একটা অশুভ ইঙ্গিত পাচ্ছে সে, কিন্তু এই সময় সাহায্য কে করবে তাকে? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা মঞ্জরি বসুর কলমে প্রেত চরিত। গ্রীষ্মের পড়ন্ত বিকেল, পাখিদের দল ফিরে চলেছে নিজের বাসায়। আকাশের রং নীল থেকে হালকা লাল হয়ে এসেছে। মধুপুর গ্রামের বড় রাস্তা দিয়ে শ্রীতমা দেবীকে বেশ দ্রুত পায়ে ব্যস্তভাবে দৌড়তে দেখা গেল। চুল আলুথালু, চোখের নিচে স্পষ্ট নিদ্রাহীনতার ফলে জমা কালির ছাপ। দেখলে মনে হচ্ছে তিনি হয়তো ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন। গ্রামের ছেলেমেয়েরা মাঠে খেলার পর্ব শেষ করে ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে। কিছু বাড়ি থেকে ভেসে আসছে সন্ধ্যার শঙ্খধ্বনি। শ্রীতমা দেবী দ্রুত পায়ে পৌঁছলেন মসজিদে। দিনটা শুক্রবার। শোনা যায় শুক্রবারে জমায়েত অন্যান্য দিনের থেকে মসজিদে একটু বেশি হয়। আজকেও প্রায় তেমনই, কিন্তু শ্রীতমার পথে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তাই লোকজন খুব বেশি। মসজিদে তিল ধারণের জায়গা পর্যন্ত অবশিষ্ট নেই বললেই চলে, কিন্তু তার চোখ খুঁজে চলেছে অন্য কাউকে। ব্যস্তভাবে রাস্তা, দোকানপাট, অলিগলি যতটা দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত একটা পরিচিত এবং অতি কাঙ্ক্ষিত মুখকে খুঁজে চলেছে শ্রীতমার দুটো উজ্জ্বল চোখ। শ্রীতমা দেবীকে দেখলে মনে হচ্ছে তিনি খুবই চিন্তার মধ্যে রয়েছেন। তাকে দেখে ফর্সা চেহারার মাঝারি গড়নের, মাথায় তাকিয়া, যাকে গোদা বাংলায় সাদা টুপি বলে, সেই টুপি পরিহিত মসজিদের পীর বাবা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এখানে হঠাৎ কি মনে করে? গলার মধ্যে দলা পাকিয়ে আসা কান্নাটাকে কোনোভাবে নিজের মধ্যে চেপে বলতে শুরু করলেন শ্রীতমা দেবী, আমার মেয়েটাকে কোনোভাবে বাঁচান। ওকে দেখলে আমরা প্রত্যেকে ভীষণ ভয় পাচ্ছি। শুধু তাই নয়, আমি কিছুই যে বুঝতে পারছি না কি হচ্ছে, কেন হচ্ছে। পীর বাবা শ্রীতমাকে অনেকদিন আগে থেকেই চেনেন। তিনি একটু সাহস জুগিয়ে বললেন, আমাকে সবটা খুলে বলো। এই মাসখানেক আগে থেকেই এমন উপদ্রব শুরু হয়েছে জানেন। আমার মেয়ে তার আগে পর্যন্ত বেশ ভালোই ছিল। হঠাৎ করে যে ওর কি হলো বুঝতে পারলাম না। আমার মেয়েটা তো ভালোই ছিল, হঠাৎ করে ওরকম অদ্ভুত ব্যবহার, অদ্ভুতভাবে তাকানো, সবটাই যেন কেমন একটা অদ্ভুত লাগছিল আমার। আমরাই পাশে ওকে নিয়ে একদম ঘুমোচ্ছি, হঠাৎ করে দেখলাম ও পাশে নেই। তখন প্রায় মধ্যরাত। যেহেতু তার কিছুদিন আগেই ওর কাকা এবং কাকিমণি দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তারপর থেকেই আমি দেখছিলাম ও কেমন একটা অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে। ঘটনাটা অনেক আগে থেকেই শুরু হয়েছে পীর বাবা। আমার মনে হয় আপনাকে সমস্তটাই আমার খুলে বলা দরকার। আমার মেয়ে যখন প্রথম আমাদের কাছে এসেছিল, তখন আমার শাশুড়ি কিংবা শ্বশুর কেউই বেঁচে ছিলেন না, অর্থাৎ বাড়িতে আর বড় কেউই ছিলেন না। আমি আমার নতুন বাড়িতে আমার মেয়েকে নিয়ে ফিরি। সেদিন আমার দেওর অবশ্য বাড়িতেই ছিলেন। তখন অবশ্য আমার দেওরের বিয়েই হয়নি। তাকে দেওর কম ভাই বেশি ভাবতাম প্রথম থেকেই। তারপর বেশ অনেকগুলো দিন কেটে যায়। আমার মেয়েটাও ধীরে ধীরে বড় হতে শুরু করে।
ইতিমধ্যে আমার দেওরের বিয়েও হয়। তিতলি মানে আমার মেয়ের কাকিমার বাড়ি ছিল আসামে। আসামের প্রত্যন্ত গ্রামে ওর কাকিমা থাকতেন। বিয়ের পর হিসাব মতো ওনাকেও এখানে চলে আসতে হয়, এবং তারপরে এভাবে বেশ অনেক দিন চলছিল। ও নিজেই আমার মেয়েকে সব সময় আদর করা, তার যত্ন করা, তার সবটা খেয়াল রাখা, তার কি লাগবে, সে কখন খাবে, সে কখন স্নান করবে, কখনই বা খেলবে, সারাটাক্ষণ আমার থেকে অনেক বেশি ওর কাকিমাই করত। আর হয়তো ছোটবেলা থেকে আমার থেকে বেশি ও কাকিমাকে পেয়েছে বলে কাকিমাকে একটু বেশি ভালোবাসত। ওর যাবতীয় যা দরকার সবটাই ওর কাকিমাকে বলতো। সেই ছিল ওর পরম বন্ধু। ওকে ছোটবেলায় স্কুলে নিয়ে যাওয়া হোক, ওকে ওখান থেকে আনা হোক, পড়তে দিতে যাওয়া হোক, খেলতে মাঠে নিয়ে যাওয়া হোক, কিংবা ওর মেলাতে গিয়ে ছোট ছোট বায়না মেটানো হোক, সমস্তটাই ওর কাকিমা করত। আমাকে কখনোই তাকিয়ে দেখতে হয়নি যে আমার মেয়ে সব কিছু ঠিক মতো হলো কি না। ভারী মিষ্টি মেয়ে ছিল আমার যা। সব সময় আমার মেয়েটাকে আগলে আগলে রাখত। এমনকি ও সামান্য কটা দিনের জন্য বাপের বাড়ি গেলেও আমার মেয়ে যেন চোখে অন্ধকার দেখত। মেয়ে বড় হবার বেশ কিছুদিন পরে আমার যা একবার নিজের বাপের বাড়ি থেকে আমার দেওরের সঙ্গে গাড়ি করে আমাদের এখানে মধুপুরে ফিরছিল আমাদের বাড়িতে। সেই সময় রাস্তায় হঠাৎ একটা গাড়ি দুর্ঘটনায় ওদের মৃত্যু হয়। দুজনেই একসঙ্গে ওইভাবে মারা যায়। তারপর আমার মেয়ে বেশ কিছুদিন খুব কান্নাকাটি করেছিল। স্বাভাবিকভাবেই আমাদের মন খুবই খারাপ ছিল। এমন একটা অবস্থাতে আমাদেরও মনে হচ্ছিল যে বোধহয় আমাদেরও জীবনটা থেমে গেল। কিন্তু জীবন তো থেমে যাওয়া নয়, জীবনের সমস্ত উত্থান পতন নিয়েই তো বেঁচে থাকা। যাই হোক, সেই সমস্ত ঘটনা ঘটবার বেশ অনেকগুলো দিন পর আমি খেয়াল করলাম আমার মেয়ে কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। যে মেয়ে কখনো আমার ওপর গলা চড়িয়ে একটা কথাও বলেনি, সে কিনা আমার উপর চোটপাট শুরু করে। তার যখন যেটা চাই তখন তাকে সেটা যেভাবেই হোক এনে দিতে হবে। প্রথম প্রথম বাচ্চার আবদার ভেবে সমস্তটা যোগান দিলেও দিনকে দিন চাহিদা বাড়তে শুরু করলো। ওকে কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারছিলাম না। যেহেতু মেয়ে ততদিনে 15 বছরের উপর বয়স হয়ে গেছে, তাই মেয়ের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। ও সেখানেই বিশ্রাম করত, আর আমরা ঠিক তার পাশের ঘরে। রাত তখন কটা হবে আন্দাজ 1টা। একদিন জল তেষ্টা পাওয়ায় আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি। হঠাৎ একটা কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার শব্দ পাই। গিয়ে দেখি রান্নাঘরের ফ্রিজ খুলে আমার মেয়ে কাঁচা ঠান্ডা বরফ হয়ে যাওয়া মাছ 2 হাতে ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপনি বলুন, স্বাভাবিক মানুষের পক্ষে কি এটা আদৌ সম্ভব? আমি আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। তার উপর ওর অবস্থা দেখেও আমার গা গলিয়ে উঠল। নগ্ন শরীরে সে দাঁড়িয়ে আছে, একটা কাপড়ের টুকরো পর্যন্ত গায়ে নেই। ওই অবস্থাতেই ফ্রিজ খুলে কচমচ শব্দে চিবিয়ে চলেছে সেই কাঁচা বরফ হয়ে যাওয়া মাছ। আমি মেয়েটার কাছে যেতে গিয়ে থমকে যাই। তারপর একটু দূর থেকেই চিৎকার করে বলি, তুই কি করছিস? কি খাচ্ছিস এগুলো? তুই কি পাগল হয়ে গেছিস? কাঁচা মাছ এভাবে কেউ কখনো খায়? ওদিক থেকে কোনো উত্তর এলো না। লাল রক্ত বর্ণ হয়ে যাওয়া চোখে আমার দিকে তাকিয়ে একবার ঘর ঘর করে বলল, আমাকে বিরক্ত করিস না, আমার বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দে। চলে যা, চলে যা এখান থেকে, যা বলছি, যা যা, চলে যা। বাবা, সে গলা আমি চিনি না, সে স্বর আমার ভীষণ রকম অচেনা। আমি ভাবলাম ওকে কিছু ভর করলো নাকি। আশঙ্কার কথা ভেবে
আমি তাড়াতাড়ি করে কি করব বুঝতে না পেরে ওকে একটা চড় মারলাম, আর মারতেই ও মেঝেতে ছিটকে পড়ে গেল। আমি দেখি কেমন একটা ভয় পেয়ে গেলাম। ওর গায়ে একটা ওড়না চাপা দিয়ে আমি ছুটলাম ওর বাবার কাছে। ওর বাবাকে ডেকে নিয়ে বাইরের ঘরে এলাম সব পুরো বিষয়টা বলতে, এবং দেখানোর পরে ওর বাবাও বেশ ভয় পেয়ে গেল, এবং তারপর দুজনে মিলে ওকে কোনো রকমে ঘরে নিয়ে গেলাম। জ্ঞান ফিরতে মেয়ে জিজ্ঞাসা করলো, এ কে, আমি এ ঘরে কেন? মা, আমি এখানে কি করছি? আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু বললাম, ও ও কিছু নয় রে মা, তোর খুব জ্বর এসেছিল, তাই তোকে এখানে নিয়ে আসা হয়েছে। তুই অত ভাবিস না, ঘুমিয়ে পড় মা। এই বলে কোনো রকমে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আর ওর বাবা ওর ঘরে চলে এলাম। সেই রাতে আমাদের আর ঘুম এলো না। এটা শুধুই একদিন নয়, এটা পরপর প্রত্যেক দিন রাতেই ঘটতে শুরু করলো। মাঝে মাঝেই রাত্রে ওকে বিছানায় পাওয়া যেত না। একদিন তো বাধ্য হয়ে বলেই ফেললাম, তুই কি শুরু করেছিস? মাঝ রাতে উঠে কে কাঁচা মাছ খায়? কিন্তু মেয়ে আমার এই কথা কিছুতে বুঝতেই তো চাইলই না, উল্টে হেসে উড়িয়ে দিল। ওকে একবার বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলাম, তখন এমন উত্তর দিল যেন ঘটনাটা ঘটার সময় ও সম্পূর্ণভাবে অচেতন ছিল, তাই ও ভালো করে কিছু মনেও করতে পারল না। এরপর থেকে আমার মেয়েটা দিন দিন রোগা হয়ে যেতে শুরু করলো। বাবা, মনে হচ্ছে ওর সমস্ত জীবনের শক্তি কেউ যেন শুষে নিচ্ছে বারবার। কিন্তু এইসব যে কি হচ্ছে আমি না কিছু বলতে পারছি না। আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন, ওকে যেভাবেই হোক আমাদের কাছে আগের মতো করে মিলিয়ে দিন। এতটা বলে শ্রীতমা চুপ করলেন। পীর বাবা খানিকক্ষণ ভেবে নিয়ে ঘটনাগুলোর গাঢ়ত্ব বোঝার চেষ্টা করলেন। তোমাকে আমি কিছুটা জল পড়ার একটা চাদর দিচ্ছি মা, আর একটা বেলি ফুল দেব, তুমি সেগুলো তোমার বাড়িতে নিয়ে যাবে। এই চাদরটা তুমি অবশ্যই তোমার মেয়ের হাতে দেবে। যদি দেখো তোমার মেয়ের সেই চাদরটা নিতে অস্বীকার করছে, কিংবা সেই চাদরটা দেখা মাত্রই অদ্ভুত আচরণ শুরু করছে, কিংবা ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, তবে বুঝবে ওর উপর নিশ্চয়ই কোনো জিন ভর করেছে। আরও একটা পদ্ধতি আছে, যদি দেখো বেলি ফুলগুলো কিছুক্ষণের মধ্যেই সমস্তটা শুকিয়ে একেবারে খটখটে হয়ে গেছে, তাহলেই বুঝবে যে সেখানে নিশ্চয়ই কোনো ঋণাত্মক শক্তি বা অপশক্তি রয়েছে। আর এই জলটা তুমি তোমার মেয়ের মাথায় ছড়িয়ে দিও, বা তোমার মেয়েকে একটু হলেও খাওয়ানোর চেষ্টা করে দেখো। তবে মা, আমি তোমায় স্পষ্ট করে বলি, এসব দিয়ে আপাতভাবে ওকে শান্ত করা গেলেও ওকে কিন্তু দীর্ঘদিন এইভাবে টিকিয়ে রাখা সম্ভব নয়। তোমরা ধর্মের কথা ভুলে মেয়েকে বাঁচাতে চাইলে সম্ভব হলে ভালো কোনো তান্ত্রিক কিংবা সাধকের কাছে যাও। এ আমার কাজ নয়, কারণ আমার মন বলছে ওই মেয়ের মধ্যে এমন কিছু ভর করেছে যা ভীষণ শক্তিশালী। শ্রীতমা দেবী হাত জড়ো করে পীর বাবাকে প্রায় কাকুতি মিনতি করে পায়ে ধরতে ধরতে বললেন, আপনি একবারটি আমার মেয়েটাকে দেখবেন, চলুন। আমি বিশ্বাস করি আপনি দেখলে নিশ্চয়ই আমার মেয়েটাকে আগের মতো করে যেতে পারবেন। শ্রীতমার এমন আচরণে পীর বাবা ছিটকে কিছুটা দূরে সরে গেলেন। তারপরই বললেন, এ কি মা, কি করছোটা কি? নিজেকে শান্ত করো আগে, তারপর আমার কথাটা শোনো। দেখো, সব জায়গায় সবার শক্তি কাজ করে না। কোথাও আল্লাহর ইবাদত বর্ষিত হয়, আবার কোথাও জাহান্নামের শয়তান কালো শক্তির কার্যকরী। তোমার বাড়ি গেলেই আমার শক্তি নষ্ট হয়ে যাবে মা, তাই আমি সেখানে কোনোভাবেই যেতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব পারো ওকে নিয়ে কোনো
বড় সাধক বা বড় পীরের দরগায় যাও। এইটুকু কথা বলেই পীর বাবা যেন মুহূর্তের মধ্যেই কোথায় হারিয়ে গেলেন। দরগা থেকে বেরিয়ে শ্রীতমা খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর সেই জিনিসগুলোর সঙ্গে করে নিয়ে প্রায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসার পথ ধরল। সন্ধ্যা প্রায় নাম্ব করছে। ঝিঁঝি পোকারা তাদের একটানা কলতানে মুখিয়ে রেখেছে চারপাশ। জোনাকিদের আলোও চোখে পড়ছে, তবে জনমনুষ্যের উপস্থিতি রাস্তাটায় নেই। শিয়ালের মুহুর্মুহু রক্ত জল করা গর্জনে বুকটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে শ্রীতমার। এইবার তার একটু শীত শীত করতে লাগলো, কারণ আকাশ ছোঁয়া তালগাছগুলোর মাথা দোলাতে দোলাতে প্রাক বর্ষার ঠান্ডা হাওয়া বারবার স্পর্শ করে যাচ্ছে শ্রীতমার শরীর। সে একবার আকাশের দিকে মুখ তুলে দেখে। বিদ্যুতের কাটাকুটি খেলা ইতিমধ্যেই আকাশের বুক চিরে দৃশ্যমান হয়ে শুরু করেছে। মাঝে মধ্যে উজ্জ্বলভাবে ঝিলিক দিয়ে ওঠে, চারপাশটাকে একেবারে আলোকিত করে তুলে আবার মেঘের আড়ালে তারা হারিয়ে যাচ্ছে। শ্রীতমা আর দেরি করে না। হাঁটার গতিকে প্রায় দ্বিগুণ করে এক প্রকার দৌড়তে শুরু করল সে। বাড়ির মেইন গেট খুলে ঢোকার মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। এ কি গো, আর একটু হলেই তো ভিজে যেতে, একটু তাড়াতাড়ি আসতে হয়তো। কি আর করব, দেরি হয়ে গেল। যাক, মেয়ে কি করছে? মেয়ে ঘুমোচ্ছে। বেশ, আচ্ছা এসো দেখি আমার সাথে। স্বামীর সাথে মেয়ের ঘরে এসে মেয়ের গায়ে পীর বাবার দেওয়া চাদরটা চাপা দিয়ে শ্রীতমা চলে আসে রান্নাঘরে। তারপর রান্না চাপান রাতের জন্য। এতক্ষণ ধরে চেপে রাখা কষ্টটা গলার কাছে দলা পাকিয়ে উঠে আসা কান্নার রূপ নিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু শ্রীতমা অতি কষ্টে তা আঁচল দিয়ে চেপে রান্নার কাজে নিজেকে ডুবিয়ে দেয়। সমস্ত কাজের মধ্যেও ওর মনে পড়ে যায় পীর বাবা হাত তুলে দিয়েছেন। এখন তার কাছে সমস্ত রাস্তা বন্ধ। এদিকে তার মেয়ের ভীষণ বিপদ। ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ। সদ্য ভেজা মাটির সোঁদা গন্ধটা নাকে এসে ঠেকেছে। ব্যাঙেদের দল তাদের সঙ্গীতের খোঁজার জন্য ডাকাডাকি শুরু করেছে মহানন্দে। আর এদিকে শ্রীতমার মনে চিন্তার জট তাকে এক মুহূর্ত শান্তিতে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দিচ্ছে না। বেশ খানিকক্ষণ কেটে গেছে। শ্রীতমা বাড়ি ফেরার পর তার স্বামী একটু দরকারে বাইরে গিয়েছিল। সে যে ফিরে এসেছে তা বোঝা গেল দরজায় টোকার শব্দে। বেসিনে হাতটা ধুয়ে শ্রীতমা গিয়ে দরজা খুলে দিল। হ্যাঁ গো, এত দেরি হলো কেন বাড়িতে আসতে? আর বলো না, বৃত্তির মশাইকে হিসেব দিতে দিতেই বেলা কাবার হলো, তা রাত হয়েছে। চলো আগে গিয়ে খেয়ে নি। কি রান্না করেছো? স্বামীর প্রশ্নের উত্তর শ্রীতমা দিতে যাবেন এমন সময় মেয়ের ঘর থেকে একটা বিকট বিশ্রী শব্দের চিৎকার শুনতে পেয়ে দুজনেই বেশ অবাক হয়ে গেল। তাড়াহুড়ো করে সেই ঘরের দিকেই দৌড়ল তারা। ঘরে পৌঁছে দেখল মেয়েটা তার গায়ে জড়ানো চাদরটা খুলে ফেলে দিয়েছে মেঝেতে, এবং হিংস্র সাপদের মতো সেটার দিকে তাকিয়ে চাপা গর্জন করে চলেছে। এরপরই সে তার বাবা মায়ের দিকে তাকায়। চাপা গর্জন সঙ্গে সঙ্গে বদলে যায় শাসানিতে। বিছানার উপর উঠে দাঁড়িয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে খাটের একদম ধারে। তারপর সপাটে শ্রীতমার গালে একটা চড় মেরে দাঁতে দাঁত চেপে সে বলে ওঠে, আমাকে শুনতে তাড়াবি ভেবেছিস? কি মনে করিস তোরা সব কিছু এতই সহজ? তবে দুজনকে এই শেষবারের মতো সাবধান করছি, আমার আর এর মাঝে আসিস না। আমি ওকে কিছুতেই ছেড়ে যাব না, কিন্তু তোরা যদি বারবার পথের কাঁটা হয়ে দাঁড়াস তাহলে মাথায় রাখিস পথের কাঁটা কিভাবে ওপড়াতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। খাটের পায়ার কাছে পীর বাবার দেওয়া জল পড়ার শিশিটা রাখা ছিল। শ্রীতমার স্বামী সেটা তুলতে গেলে তার মেয়ে খপ করে তার চুল খামচে ধরে এবং পুনরায়
নিজের রক্তচক্ষু বাবার দিকে স্থির করে সেই একই রক্ত জল করা কণ্ঠে বলে ওঠে, একবার বললে কথা কানে যায় না নাকি? সেই নিজের মাথা মারছিস। দেব দেব ঘাটটা মোটকে এক্ষুনি, তখন শিক্ষা হবে বোধ হয়, তাই না? এইবার ওর বাবার মাথাটা বেশ তেতে ওঠে। ভয়ের বদলে এক রাশ রাগের সঞ্চার হয় তার দেহে। মেয়ের হাতটা নিজের গলা থেকে ছাড়িয়ে ঠাসিয়ে একটা চর কষায় মেয়ের গালে। রাত বিরেতে এসব কি পাগলামি শুরু করেছিস মনা? শ্রীতমা ভয়ে কাঠ হয়ে যায়। সে জানে স্বামী রুদ্র মূর্তি ধারণ করলে তাকে কোনোভাবেই আর আটকে রাখা সম্ভব হবে না। এদিকে মেয়েও যে এইভাবে নিজে থেকে করছে না সেটাও আর বুঝে উঠতে পারছে না সে তার স্বামীকে। তাই কোনো রকমে হাতে পায়ে ধরে সে তখনের মতো স্বামীকে ঘর থেকে বের করে আনলো। ওগো, তুমি বাইরে চলো, ওকে ওর মতো ছেড়ে দাও, কাল সকালে দেখা যাবে। স্বামীকে নিয়ে শ্রীতমা ঘরের বাইরে চলে এসে বাইরে থেকে দরজায় লক লাগিয়ে দেয়। সেই রাতটা আর কারোরই ঘুম হয় না। ভোরের আলো ফুটলে পরে তারা আবার ঢোকে মেয়ের ঘরে। মেয়ে তখন শান্ত, অচেতন হয়ে তার শীর্ণ শরীরটা পড়ে রয়েছে খাটের ওপর। নারী বোঝার জন্য অতনু অর্থাৎ তার বাবা হাতটা তুলে ধরল। কিছু সময় পর হতাশ গলায় বলল, অবস্থা মোটেও ভালো দেখছি না গো। নারী অতি ক্ষীণ। এইভাবে চলতে থাকলে তো মেয়েটা আমাদের অকালে। এইবার তোমার বিশ্বাস হচ্ছে তো যে আমাদের মেয়ে আর স্বাভাবিক নেই? তোমাকে কতদিন ধরে আমি বোঝাতে চেষ্টা করছিলাম, তুমি বারবার এড়িয়ে যাচ্ছিলে কেন? নিজেও তো চেষ্টা করছিলে মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে, পেরেছিলে তাকে এই ঘরের বাইরে অবধি নিয়ে যেতে। ওগো ওগো, এইবার তুমি অন্তত মেনে নাও যে আমি যা বলছিলাম তা ভুল নয়। নিজের বিজ্ঞান মনস্কতাকে আমাদের মেয়ের জীবনের মাঝে টেনে এলো না। তোমার কথাই মেনে নিলাম শ্রী, তুমি যা ভালো বোঝো করো, আমি আর তোমায় আটকাবো না। শোনো, মেয়ের ভীষণ জ্বর, তুমি একটু জলপট্টি করো, আমি একটু বেরোচ্ছি। অতনু জিজ্ঞেস করল না শ্রীতমাকে যে সে কোথায় যাচ্ছে। বোধহয় মেয়েকে বাঁচানোর জন্য সে এমন কারোর কাছেই গেল যাকে বিজ্ঞান মনস্ক অতনু কখনোই মেনে নিতে পারত না। কিন্তু মেয়ের বাবা হয়ে তার কাছে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এক প্রকার পাগলের মতোই দৌড়তে দৌড়তে শ্রীতমা মসজিদে পৌঁছল। ফজরে নামাজ পড়ে তখন সবেমাত্র প্রার্থনাকারীরা বেরিয়ে আসছিল। তাদের মধ্যে থেকে রফিক নামে এক প্রৌঢ় শ্রীতমাকে চিনতে পারলেন। আগের দিন তিনি নুরুল মিঙার সাথে, অর্থাৎ যাকে আমরা শুরুতে পীর বাবা বলে জেনে এসেছি, তার সাথে শ্রীতমাকে কথা বলতে দেখেছিলেন। শ্রীতমার আলুথালু বেশ দেখে তিনি একটু অবাকি হয়ে জিজ্ঞেস করলেন, क्या हुआ बेटी? तुम्हें देखकर लग रहा है तुम बहुत तकलीफ में हो। আমি এসেছি নুরুল সাহেবের খোঁজে, ভীষণ বিপদ, তাকে দরকার। नूरुल को ढूंढने आए हो बेटी? पर वो तो मदीना गया हुआ है, आने में तो हफ्ता दो तो लग ही जाएगा। শ্রীতমার মাথায় বাজ পড়ল রফিকের কথা শুনে। নুরুল সাহেব এলাকায় নেই, ফিরতে এখনো 2 সপ্তাহ। এখন তাহলে কি করবে সে? মেয়েটা যে মরে যাবে যন্ত্রণা পেতে পেতে। চোখের সামনেটা একেবারে অন্ধকার হয়ে আসে শ্রীতমার। তার মাথার ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। জ্ঞান হারিয়ে ফেলবে হয়তো এক্ষুনি সে। মাথাটা হঠাৎ করেই একটা চক্কর দিয়ে উঠল। সশব্দে সে লুটিয়ে পড়ল মাটির ওপর। শ্রীতমা, শ্রীতমা চোখ খোলো, চোখ খোলো শ্রীতমা, লক্ষ্মীরই চোখ খোলো। আমি কোথা? তুমি ঘরেই আছো, শ্বশুরমশাইও আছেন। উঠে উঠে বসার চেষ্টা করো। স্বামীর ডাকে শ্রীতমার সংজ্ঞা ধীরে ধীরে ফিরে এলো বটে, তবে সে তার অবস্থাটা ঠিক ঠাউর করতে পারছিল না। জ্ঞান হারিয়ে সে রাস্তার উপরই পড়ে গিয়েছিল। তাহলে তাকে এখানে আনলো কে? অতনু সম্ভবত শ্রীতমার মনের ভাবটা বুঝতে পেরেছিল।
তাই শ্রীতমার মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তরে সে বলল, শ্বশুর মশাই তোমাকে বাড়ি নিয়ে এসেছেন শ্রী। উনি বাজারে যাচ্ছিলেন, তখনই মসজিদের সামনে লোকজনের ভিড় দেখে সেদিকে এগিয়ে যান এবং তোমায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখনই তিনি ভ্যান ডেকে তোমাকে বাড়ি নিয়ে আসেন। ডাক্তারবাবু এই সবেমাত্র তোমাকে কিছু ইঞ্জেকশন দিয়ে গেছেন। একটু বিশ্রাম নাও, দেখবে শরীরটা চনমনে লাগছে। মেয়ে কি করছে? কি হলো? তুমি চুপ করে আছো যে? বলো না, মেয়ে কি করছে? মাংস খাচ্ছে। তোমার মেয়ে কাঁচা কাঁচা মাংস খাচ্ছে। এই সবেমাত্র তোমার বাবা তার জন্য কিলো 2 মুরগি মাংস আনলো, সেটা সে এখন মনের সুখে তার ঘরে বসে খাচ্ছে। এই তুমি কি বলছো? মাংস খাচ্ছে মানে? পিচ থেকে মাংস বের করে তাকে খেতে তো তুমিই দেখেছ। এখন নিজের কান কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের হাতের দিকে তাকিয়ে দেখো একবার। শ্রীতমা সঙ্গে সঙ্গে নিজের বাম হাতের দিকে তাকালো। সেখানে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। হাতটা একটু নাড়ালেই ভীষণ যন্ত্রণা করে উঠছে তার। কিন্তু ব্যান্ডেজ বা হাতের এমন দুর্বিষহ যন্ত্রণার কোনো কারণ খুঁজে পেল না শ্রীতমা। হতবুদ্ধির ন্যায় জিজ্ঞেস করলো অতনুকে, তুমি ঠিক করে বলো তো, কি হয়েছে আমার জ্ঞান ফেরার আগে অবধি? চুপ করে থেকো না, বলো আমায়, বলো। আমি তোমায় সে কথা বলতে পারবো না। বাবা আছেন, তিনিই বলুক। বলি অতনু শ্রীতমাকে আর একটাও কথা বলতে দিল না। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাবা, তুমি তো বলো অন্তত। মারে তুই শান্ত হমা। আমি জানি কেন অতনু উঠে চলে গেল। তার পক্ষে যে সম্ভব হতো না তোকে সত্যিটা জানানো। তুই আজ 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে পেয়েছিস। এই একটা সপ্তাহ যে অতনুর ওপর দিয়ে কিভাবে কেটেছে তা একমাত্র আমি জানি। সেই দিন তোকে মসজিদের কাছ থেকে আমি তুলে নিয়ে গিয়ে সদরের হাসপাতালে ভর্তি করি। এদিকে আমার এক বন্ধু বিমল অতনুকে এসে তোর খবর দেয়। অতনু তখনই বাড়ির অবস্থা যেমন কি তেমন রেখেই হাসপাতালে চলে আসে, কিন্তু সেখানেও একটা সমস্যা দেখা দেয়। তোর চিকিৎসা করার মতো সুযোগ সুবিধা সেখানে না থাকায় সেখানকার ডাক্তারেরা তোকে শহরে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অতনু সঙ্গে সঙ্গে সেই মতো ব্যবস্থা করে বেলা গড়ানোর আগেই তোকে নার্সিংহোমে নিয়ে যায়। তারপর টানা 3 দিন 3 রাত জমে মানুষের টানাটানি চলে। ঠাকুরের কৃপায় তোকে আমরা বাঁচিয়ে নিই, তারপর বাড়িতে ফিরিয়ে আনি তোকে। বাড়ি আনার দিনই ঘটে যায় আর একটা বিভৎস কাণ্ড। আমাদের সেদিন বাড়ি আসতে অনেকটা সময় লেগে যেত বলে তোর মা এখানে আসে দিদিভাইকে চোখে চোখে রাখার জন্য। তখনও কি আমরা জানতাম সেই দিনই তার শেষ দিন হবে? শেষ দিন মানে? শেষ দিন মানে তোর মার বেঁচে নেই রে পা। আমরা বাড়ি এসে দেখি বাড়ির সামনে লোকজনের বিশাল হই হট্টগোল বেঁধেছে। আমরা সকলেই বেশ অবাক হয়ে যাই। বেড ঠেলে সদরের সামনে আসতেই দেখি উঠোনের ওপর তোর মায়ের রক্তাক্ত মৃতদেহটা পড়ে, আর তার উপর বসে দিদিভাই তোর মায়ের বুক থেকে মাংস খুবলে খাচ্ছে। বাবা, কি বলছো তুমি? জানি মা, মারতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই যে সত্যি রে মা। তোর ভাইয়ের বড় দেহটা আমি চোখের সামনে দিদিভাইকে খেতে দেখেছি। বিশ্বাস করবি না মা, তুই বিশ্বাস করবি না। আমি জানি চোখের নিমেষে একটা আস ও মানুষের অস্তিত্ব পরিণত হলো কেবলমাত্র কতগুলো হাড়ে। পাড়া প্রতিবেশী তো এক প্রকার তটস্থ হয়ে এমন দৃশ্য দেখে। মাংস খাওয়ার পর
রক্তে ভেজা ঘাস জমিটাকেও দিদিভাই এমনভাবে ছেটে নিল যে কেউ বুঝতে পারবে না ওখানে কিছুক্ষণ আগেই রক্ত গঙ্গা বয়ে গেছে। আর আর তোর যে হাতেই ক্ষতটা দেখছিস, এটা তারই কীর্তি। সেই রাতের অন্ধকারে সকলের অজান্তে তোর উপর আক্রমণ করে নরম মাংসের নেশা তাকে এই মাত্রায় মত্ত করে তুলেছে যে সে এখন তারই আপনজনদের চিনে উঠতে পারছে না রে মা। তুই তো অজ্ঞান ছিলি, সেই অবস্থাতেই পুনরায় রক্তক্ষরণ তোর শরীর নিতে পারত না। তাই অনেকগুলো টাকা খরচ করে অতনু ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে তোর প্রাণ বাঁচায়। আর সেই করতে গিয়ে ধনরাম শেঠের কাছে দেনার জালে জড়িয়ে যায়। তাই সে কাল যাচ্ছে শহরে নতুন কাজের খোঁজে। তবে সত্যিটা বলতে চায়নি ও, কিন্তু পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠলে কি আর করার থাকে। তুই ভয় পাস না মা, আমি দেখছি কোনো ভালো গুণিনের সন্ধান পাই কিনা। তবে অতনুর সামনে তুই কিন্তু কান্নাকাটি করিস নে মা। ও তো তোর মুখের দিকে চেয়েই বেঁচে আছে বল। তুইও দুর্বল হয়ে গেলে ও যে আর নিজেকে সামলে রাখতে পারবে না রে মা। সেই দিন বিকেলের ট্রেনে অতনু শহরে চলে গেল। স্ত্রীর অবর্তমানে ঘরদৌড় সামলানোর জন্য রণজয় বাবুকেও বাড়ি ফিরে যেতে হলো। শ্রীতমা শারীরিকভাবে দুর্বল হলেও মনে মনে নিজেকে শক্ত করল। তবে পরিস্থিতি যেন ক্রমেই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। অনু অর্থাৎ তার মেয়েটা আরও বেশি উত্তেজিত এবং অসামঞ্জস্য কথাবার্তা বলতে শুরু করেছে। সে স্নান করতে চায় না, জামা বদলাতে চায় না, রান্না করা খাবারের বদলে শুধুই চায় কাঁচা মাছ, কাঁচা মাংস খেতে। প্রয়োজন মতো সেই সমস্ত কিছু না দিলেই শুরু হয় অদ্ভুত অদ্ভুত দৌরাত্ম্য। এরই মাঝে রণজয়বাবু একদিন এসে মেয়েকে একটা মাদুলি পরিয়ে দিয়ে গেলেন এবং বললেন, মারে, এটা পাহাড়েশ্বরীর থান থেকে তোর নামে পুজো করিয়ে আনিয়েছি। তুই একা থাকছিস, এটা নিজের সঙ্গে রাখিস রে মা। তোর তাহলে দেখিস আর কোনো ক্ষতি হবে না। রণজয়বাবুর কথা সত্যি মিলেও গেল। অনুর অস্বাভাবিক আচরণের মধ্যে কোনো পরিবর্তন এলো না ঠিকই, তবে শ্রীতমা যখন তার কাছে যেতে শুরু করল তখনই যেন কোনো এক আশ্চর্য উপায়ে অনু ঝিমিয়ে যেতে লাগল। বোধহয় মাদুলি শক্তির জোরেই অনুর ভেতরে থাকা সেই অনভিপ্রেত সত্তা দমতে বাধ্য হতো। তাই শ্রীতমা ঠিক করল এখন থেকে মেয়েকে নিজের কাছে কাছেই রাখবে। সেই মতো রাত্রে মেয়েকে নিয়ে সে শুতে আরম্ভ করল। দিন দুই পরের কথা। রাত তখন কটা হবে, বড়জোর 3টে। একটা খসখসে শব্দ শুনে শ্রীতমার ঘুমটা ভেঙে গেল। প্রকৃতির ডাকও সে অনুভব করছিল অনেকক্ষণ ধরেই। তাই বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নামতে যাবে এমন সময় সে দেখল অনুর গা থেকে কেউ যেন তার সমস্ত পোশাক নিঃশব্দে খুলে নিচ্ছে। প্রথমটায় শ্রীতমা হকচকিয়ে গেলেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে তার গলায় থাকা মাদুলিটা রাত পোশাকের ভেতর থেকে বের করে নিয়ে ছোঁয়ায় অনুর শরীরে। সাথে সাথে অনুর দেহের অবশিষ্ট পোশাকের ওপর যে অদৃশ্য শক্তির হাতছানি চলছিল সেটা থেমে গেল। পূর্ণিমার চাঁদের আলো দক্ষিণের খোলা জানালা দিয়ে ঢুকে ঘরের একাংশকে ঈষৎ আলোকিত করছিল। সেই আলোতেই শ্রীতমা দেখল জানালার ঠিক সামনে খুদে খুদে দুটো নীল বিন্দু মুহূর্তের জন্য জ্বলে আবার নিভে গেল। পরের দিন সকাল হতেই শ্রীতমা মেয়েকে আগের রাত্রের ওই অদ্ভুত কাণ্ডটার ব্যাপারে প্রশ্ন করতে গিয়েও পিছিয়ে আসে, পাছে মেয়ে অস্বস্তিতে পড়ে। অনুকে বেশ স্বাভাবিকই লাগছিল। শ্রীতমা মনের মধ্যে সাহস এনে মেয়েকে বলে, অনু, যাও স্নান করে এসো। অবাক কাণ্ড। অনু কোনো রকমের কোনো প্রতিবাদ না করেই টাওয়ালটা নিয়ে স্নান ঘরে ঢুকে গেল। বাইরে থেকে দরজায় কান পেতে শ্রীতমা শুনতে পেল জল পড়ার শব্দ। সেও নিশ্চিন্ত মনে রান্নার কাজে মন দিল।
এক মনে মাছের ঝোলে পরিমাণ মতো মশলা দিতে দিতে শ্রীতমা বারবার চেখে দেখছিল স্বাদটা ঠিকঠাক হয়েছে কিনা। ঘড়ির কাঁটা দুটো 12টার ঘরে এসে একে অন্যের সাথে মিশে গেছে। তরকারির স্বাদ ঠিকঠাকই আছে। গ্যাসের ওপর থেকে তরকারির কড়াটা টেবিলের ওপর নামিয়ে শ্রীতমা মেয়ের নাম ধরে হাঁক দিল, অনুমা, আয়, খাবি আয়। কিন্তু অনুর কোনো সাড়া নেই। শ্রীতমা আরও একবার ডাকল, এবারও কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। অদ্ভুত লাগলো তার। স্নানঘরের কাছে এসে সে দেখল দরজা বন্ধ, ভেতর থেকেই লাগানো। তার মানে মেয়ে এখনো ভেতরেই আছে। এতদিন পর মেয়ে স্নান করছে বলে এতটা সময় লাগছে হয়তো। এই কথাটা চেয়েও শ্রীতমা ভাবতে পারল না, বরং এক অজানা অস্বস্তিতে তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দরজায় হাত পিটতে পিটতে সে মেয়ের নাম ধরে ডাকতে গেলে প্রথমবারের ঠেলাতেই দরজাটা খুলে গেল। শ্রীতমা দেখল গোটা স্নানঘর ভেসে যাচ্ছে জলে। তার মধ্যে উলঙ্গ অবস্থায় দরজার দিকে পিঠ করে বসে অনু জলের মধ্যে থেকে কি যেন একটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। গন্ধটা শ্রীতমা বুঝতে পেরেই তা গা গুলিয়ে উঠল। প্রাতরাশের খাবার পেটের ভেতর থেকে উঠে আসতে গিয়েও কোনো রকমে শ্রীতমার নিয়ন্ত্রণের দরুন থামতে বাধ্য হল। নাক ঢেকে শ্রীতমা হ্যাঁচকা টান দিয়ে মেয়েকে বার করে আনল স্নানঘরের বাইরে। তড়িঘড়ি গামছা দিয়ে মেয়ের শরীরটাকে কোনো মতে ঢেকে অতি কষ্টে তাকে বিছানায় তুলে শোয়ালো। এর ফলে হাতের ব্যথাটা বাড়ল, তবে তাকে অগ্রাহ্য করে শ্রীতমা তাড়াতাড়ি মেয়ের জলে ভেজা শরীরটা মুছে দিল। তাতেই সে বুঝতে পারল মেয়ের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভাঁটার আগুনের ন্যায় অস্বাভাবিক রকমের তেতে উঠেছে ছোট্ট মেয়েটার অচেতন অবয়ব। এমন অবস্থার কার কাছে সাহায্যের জন্য শ্রীতমা যাবে তা ভেবেই পেল না। ইতিমধ্যেই পাড়া প্রতিবেশীরা অনুর বিভৎস কাণ্ডের কথা জানতে পেরেছে। ওইটুকু মেয়ের একটা গোটা মানুষকে আস্ত চিবিয়ে খাওয়ার সাক্ষী তারা। তাই ভয়ের জন্যই যে তারা আর এই বাড়ির চৌহদ্দি মারাবে না, সেটাই স্বাভাবিক। উপায়ন্তর না পেয়ে শ্রীতমা তার গলায় ঝোলানো মাদুলিটাই খুলে মেয়ের কপালে ছুঁয়ে রাখল। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর ছাড়ল মেয়ের। সংজ্ঞা ফিরে পেয়ে যখন ছোট্ট অনু চোখ মেলে এদিক ওদিক তাকাল, তার দৃষ্টিতে আগের সেই পৈশাচিকতা শ্রীতমা লক্ষ্য করল না। শুধু সে কেন, যে কেউ সেই ভাষা ভাষা আদুরে চাহনিকে স্বাভাবিক বলে বিশ্বাস করতে বাধ্য হবে। ছোট্ট অনু মায়ের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। মেয়ের করুণ মুখখানার দিকে তাকিয়ে শ্রীতমার চোখে জল এলো। যতই হোক, সে তো মা। নিজের সন্তানের চাহনি কখনই একজন মায়ের কাছে লোকাতে পারে না। শ্রীতমার মেয়ের মধ্যে কোনো অপছায়া যে বাসা বেঁধে রয়েছে তা শ্রীতমার বুঝতে আর বাকি নেই। তবে আপাতত মেয়ে তার করাল গ্রাসের বাইরে। শ্রীতমা নিঃশব্দে বেরিয়ে আসা তার চোখের জল কাপড়ের আঁচলে মুছে রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য খাবার নিয়ে এলো। কয়েক গাল মুখে তুলে অনু মাকে বলল, জানো মা, আমার যখন প্রথমবার মাসিক হলো তখন আমি না প্রথমে কাকিমাকেই জানিয়েছিলাম। আমি তো রক্ত দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কাকিমা আমাকে বুঝিয়েছিল মেয়েদের নাকি এমনটা প্রতি মাসেই একবার করে হবে, আর এই জিনিসটাই নাকি প্রত্যেক মাসে ধীরে ধীরে আমাকে একটা মেয়ে থেকে নারীতে পরিণত করবে। আরও একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম, জানো, আমার রক্তমাখা ভিজে কাপড়টা যেটা হতো, সেই কাপড়টা সবসময় আমি একটা খবরের কাগজে মুড়ে তারপর ফেলতে যেতাম। কিন্তু আমার কাকিমা আমাকে বারণ করেছিল। কাকিমা বলেছিল, তুমি ওটা আমায় দিও, ওটা আমি ফেলে দেব। আরও একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়েছিল। আমাকে যখন কাকিমা সেই কাপড়ের অংশটা দিত ব্যবহার করবার জন্য, সেই কাপড়ের অংশের মধ্যে 3টা লবঙ্গ পুঁতে তারপরে আমাকে সে কাপড়টা দিত। এবং আমি যখন ভিজে যাওয়া কাপড়ের টুকরোটা কাকিমাকে কাগজে মুড়ে ফেরত দিতাম, আমি লক্ষ্য করে দেখেছি কাকিমা সেই 3টে লবঙ্গ ওখান থেকে টেনে বার করে নিচ্ছে এবং তারপরে সেটাকে আবার নতুন কাপড়ে লাগিয়ে আমাকে আবার দিয়ে দিচ্ছে, এবং তারপরেও সেই রকম চলতে থাকছে। আমার শরীর খারাপ শেষে আমি এও খেয়াল করে দেখেছি সেই নোংরা কাপড় থেকে তুলে নেওয়া 3টে লবঙ্গ ছাদের এক কোণে
কাকিমা চুপি চুপি শোকাতো। তারপর সেই জিনিসটাকে গুঁড়ো করে আমাকে যে কোনোভাবে জলের মধ্যে দিয়ে হোক কিংবা সকালবেলা দুধের মধ্যে দিয়ে হোক আমাকে খাইয়ে দিত। আমার বড় অদ্ভুত লাগতো জানো মা। মেয়েটি এইটুকু বলে খানিকটা জল খেয়ে আবার বলে, মা, ও মা, মা, আমার না ওখানটায় বড় ব্যথা করছে, খুব খুব ব্যথা করছে মা। বুঝতে পারছি না হঠাৎ করে এরকম ব্যথা কেন শুরু হলো, সহ্য করতে পারছি না যে। মেয়ের কথাগুলো শুনে শ্রীতমার কেমন যেন অদ্ভুত লাগলো। মনকে চেয়েও সে শান্ত করতে পারল না। তবে মেয়েকে সেসব কিছু বুঝতে না দিয়ে সে বলল, চিন্তা করিস না মা, এমনটা মেয়েদের মাঝে মাঝে হয়ে থাকে, ও আবার নিজেই ঠিক হয়ে যাবে, অত ভাবার কিছু নেই। মুখে কথা বললেও পূর্ণবয়স্ক মহিলা হওয়ার কারণে তিনি মনে মনে বুঝতে পারলেন তার এরকম ব্যথা হওয়ার কারণটা কি হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কি সেটাই খাটছে কে জানে। সেই দিন বিকেল থেকে মেয়ের আবার ধুম চড় এলো। ঘরে প্যারাসিটামল ছিল, আপাতত সেইটাই মেয়েকে খাইয়ে জলপট্টি দিতে দিতে মেয়েকে শোবার ঘরে ঘুম পাড়িয়ে শ্রীতমা রান্নাঘরে গেল রাত্রের কিছু খাবারের প্রস্তুতি নিতে। দুদিন হলো অতনু শহরে গেছে। কাজে হয়তো এতটাই ব্যস্ত যে শ্রীতমাকে ফোন করার সময় হয়ে ওঠেনি। তাই শ্রীতমা এইবার নিজেই অতনুকে ফোন লাগালো। দুবার কেটে যাওয়ার পর তিনবারের মাথায় অতনু ফোন ধরল। ওপাশ থেকে ভেসে এলো আদুরে গলা, শরীর কেমন আছে শ্রী? নিজের ভালোবাসার মানুষটার স্বর শোনার জন্য তীর্থের কাকের ন্যায় কাতর হয়ে ওঠা শ্রীতমা অতনুর মুখ থেকে শ্রী ডাকটা শুনে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। ফোনের ওপাশ থেকে অতনু শ্রীতমার কান্নার শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি বলে উঠল, কি হলো শ্রী, তুমি কাঁদছো কেন? এই মেয়ে ঠিক আছে তো? কি হলো শ্রী? এই তুমি কিছু বলছো না কেন? স্বামীকে অহেতুক অস্থিরতার হাত থেকে রক্ষা দিতে শ্রীতমা চোখের জল মুছে বলল, আহা, তুমি এত অস্থির হও না, মেয়ে ঠিক আছে। তা হ্যাঁ গো, তুমি কেমন আছো? ওখানে গিয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া করছো আদৌ? আমি একদম ঠিক আছে শ্রী। এই এক সপ্তাহের ব্যাপার। শোভাবাজারে একটা পাইস হোটেলে 10 দিনের কর্মচারীর কাজ। আগের ম্যানেজার মারা গেছেন, তাই হোটেল মালিক 10 দিন আপাতত আমাকে দেখবেন বলে রেখেছেন। দেখি ভাগ্য হলে এখানেই পাকাপাকি হয়ে যাব। তবে সে পরের কথা, আগে তো আমি ফিরে এসে সেটের টাকাটা ফেরত দিই। যতই হোক বউকে তো তার জন্যই বাঁচাতে পারলাম। কি এটাই বলতে তো? তুমি না সত্যি, কি দরকার ছিল এসবের? দরকার ছিল না বলছো? তুমি নয় তোমার মেয়ের ওপরই তোমার সবটুকু ভালোবাসে ঠেলে দিয়েছ, তাই জন্যই তোমার আর আমাকে ভালো লাগেনি। কিন্তু আমি তো তা পারিনি। যতই হোক প্রস্তাবটা তো আমার তরফ থেকেই ছিল, তাই না? তুমিও না। আচ্ছা মেয়ে কই, একটু দেখাও না ভিডিও কলে। দাঁড়াও, ধরো। শোবার ঘরের দিকে যেতে যেতেই ভিডিও কল রিসিভ করে নেয় অতনু। শ্রীতমা নিজেকে না দেখিয়ে সবার আগে দেখাতে চায় মেয়েকে। সেই মতো ফোনটা সোজা দরজার সামনে এসে উঁচিয়ে ধরে, আর সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে যায় ফোনটা। কারণ ফোনের স্ক্রিনের মধ্যে দিয়ে অতনু এবং সামনে থেকে শ্রীতমা সরাসরি দেখল তাদের ছোট্ট মেয়েটা, যার এখন বিছানায় শুয়ে থাকার কথা, সে সিলিং থেকে উল্টো হয়ে ঝুলছে। শুকনো রক্তের একটা আষ্টে গন্ধ সরাসরি শ্রীতমার নাকে এসে ঝাপটা মারে। অসহ্যকর সেই গন্ধ। শ্রীতমা আর একটু হলেই অজ্ঞান হয়ে পড়ে যেত। কোনো মতে নিজেকে সামলে নিল। ছোট্ট অনুর বিভৎস শরীরটা ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে শ্রীতমার দিকে। খুদে খুদে দুটো রক্তচক্ষু কিছুক্ষণ শ্রীতমার ওপর স্থির থাকল। তারপরই খিলখিল করে হাসতে হাসতে সে ধপ করে মেঝের ওপর লাফিয়ে পড়ল। শ্রীতমা আতকে উঠে পিছিয়ে গেল কয়েক পা। ভিডিও কল তখনও অন ছিল। অতনুর গলার শব্দ শোনা যাচ্ছিল। অনু এবার শ্রীতমার দিকে দৃষ্টি স্থির রেখেই
ধীরে ধীরে নিজের শরীরটাকে পিছনের দিকে ঘুরিয়ে ঠিক একটা টিকটিকির মতো 2 হাতে পায়ে ভর দিয়ে এগিয়ে গেল ফোনের দিকে। তারপর ফোনটা হাতে তুলে নিয়ে বিভৎস হাসি হেসে অমানবিক স্বরে বলল, নিজের মেয়েকে দেখতে চাইছিলি না? এই নে দেখ, দেখে নে ভালো করে, দেখে নে। কিছুদিন পর তো সেই চিতায় উঠবে, তার আগে যত ভালো করে পারিস দেখে নে। বলেই ফোনটা শ্রীতমার দিকে ছুঁড়ে দিয়ে অন্য 2 হাতে পায়ে ভর দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শ্রীতমাও ছুটল তার পিছনে। সে জানে হয়তো অনু কোথায় যেতে পারে। সত্যি সম্ভাবনাটা মিলে গেল তার। অনু ডিপ ফ্রিজে রাখা কাঁচা মাংসের নাগাল পেয়ে গেছে। তবে এইবার আর শ্রীতমার সাহস হলো না মেয়েকে আটকাবার। মেয়ের বুভুক্ষের মতো বরফ হয়ে যাওয়া কাঁচা মাংসের খাওয়া দেখেই তার অন্তরাত্মা শুকিয়ে আসছিল। যে হিংস্রতা অনুকে পেয়ে বসেছে তার সামনে শ্রীতমা গেলেও তাকেও হয়তো আর আস্ত রাখবে না অনু। কি শান্তি দিদি ভাই, একটু বেশি করে মাংস রাখতে পারো না গো? কতদিন হলো খাইনি। দিদি ভাই কথাটা কানে যেতেই একজনের মুখ ভেসে উঠল শ্রীতমার মানস চেতনে। আর দিদি ভাই ডাকে তো তাকে তার যা ডাকতো। শ্রীতমা সেই মুহূর্তে দৃঢ় স্বরে বলে, শ্রাবণী, এটা কি তুই? দিদি ভাই, ডাক্তারটা বেরোলে তুমি ধরতেও পারতে না। যেটা আমি আছি তোমার মেয়ের মধ্যে। কি করলে তুমি? যা করার করে নাও। আমি তোমার মেয়েকে সাথে নিয়ে যাব। সমস্ত ব্যবস্থা আমার করা আছে। দেখি তুমি কত দূর অব্দি যেতে পারো। তুই কেন আমার মেয়ের শরীরে আশ্রয় নিয়েছিস শ্রাবণী? কি স্বার্থ তোর আমার মেয়ের সাথে? ক্ষতি করতে হয় তো আমার কর, কিন্তু ওকে কেন? মাংসের দোকানের টাকাটা যদি সবজিওয়ালাকে দিয়ে দাও তাহলে ঠিকঠাক হবে তো। আরে অত কথায় কাজ নেই। কি করেছি, কেন করেছি ওসব তুমি জানার চেষ্টা করো। তার মধ্যে আমি আমার কাজ করে চলে যাব, ঠিক আছে? আর কথা বলতে ইচ্ছে করছে না আমার। যাও যাও, এবার খেতে দাও, আমায় খেতে দাও, খেতে দাও আমায়। ও আর পারছি না আমি। আমার মেয়েকে যে কিছু করেই আর সামলে রাখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ও যে মরে যাবে। আমিও কি বুঝতে পারছি না? ভাবছো যে তোমারই খালি কষ্ট হচ্ছে? নিজের চোখে যা কাল দেখলাম, তারপর আর হাতের উপর হাত রেখে বসে থাকা যাবে না। আচ্ছা, তুমি মিনিট খানিকের জন্য হলেও আমার সঙ্গে ছাদে চলো। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। অনুর অবস্থা যে কতখানি খারাপ হয়েছে তা গত রাত্রে ভিডিও কলে দেখার পর আজ দুপুরেই অতনু বাড়ি ফিরে আসে। আর এসেই শ্রীতমাকে নিয়ে ছাদে চলে যায় গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আমি যেখানে কাজ করছিলাম সেই হোটেলে আমাকে হিসাব রক্ষকের কাজ দেওয়া হয়েছিল। কাল রাত্রে মেয়ের অমন অবস্থা দেখে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। কাজে কর্মে একদম মন বসছিল না। হিসেবে বারবার ভুলভাল হচ্ছিল। এই দেখে আমার মালিক আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার অতনুবাবু? মনে হচ্ছে কোনো সমস্যার মধ্যে পড়েছেন আপনি। আমি তখন মালিককে সমস্ত ঘটনাটা খুলে বলি। মালিক সবটা শুনে আমাকে তার বাড়ি নিয়ে যান। তারপর আমায় বললেন, হ্যাঁ, এই যা শোনালে তা তো রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট অতনুবাবু। তা তুমি এখন এক কাজ করো। আমার একজন চেনা লোক আছে বড় বাজারের কাছে। উনি তোমার বলা সমস্যার মতো সমস্যাগুলোকে সমাধান করার জন্যই এলাকায় প্রসিদ্ধ। তার নাম হলো শ্রীধর বাড়ুচ্ছে। আমার মনে হয় তুমি তার কাছে গেলে তিনি তোমায় এর উপায় বাতলা দিতে পারবেন। আমি আর দেরি করলাম না।
পরের দিন সকালেই মালিকের সাথে গেলাম শ্রীধরের বাড়িতে। শ্রীধর হলেন গৃহসাধক। স্ত্রী ও তার এক ছেলেকে নিয়ে তার একতলা পৈতৃক বাড়িতে বাস। আমরা যখন তার বাড়িতে পৌঁছালাম তখন তিনি ঠাকুর ঘরে তার গৃহদেবী বগলামুখীর পুজো করছিলেন। মালিকের পর আমি যেই বাড়ি চৌকাঠে পা রেখেছি অমনি ঠাকুর ঘর থেকে বাজখাই গলায় শ্রীধর বলে উঠলেন, সাবধান, আমার চৌকাঠে পা রাখার সাহস করো না অতনু, নইলে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। আমরা রীতিমতো চমকে উঠলাম। ঘরের ভেতর আর প্রবেশ করা হলো না আমার। খানিক বাদে দেখি শ্রীধর নিজেই বেরিয়ে এলেন। তারপর বললেন, তোমার ঠিকানাটা দিয়ে যাও, যা কথা হওয়ার তোমার ভিটেতে দাঁড়িয়ে হবে। তোমায় একটা জিনিস দিচ্ছি, এটা সঙ্গে করে নিয়ে যাও। আজই বাড়ি গিয়ে ভিটের দক্ষিণ কোণে মাটিতে এটা পুঁতে দিও। এর বেশি আর একটাও কথা শ্রীধর বললেন না। আমি তার দেওয়া জিনিসটা নিজের সাথে করে তাই দুপুরে ফিরে এলাম। চলো এটা পুঁতে দিই, আর মেয়েটাকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি মালিককে সব খবর দিয়ে দেবো, আর তিনি শ্রীধরকে জানিয়ে দেবেন। এসব। শ্রীধরের দেওয়া জিনিসটা মাটিতে পোঁতার সময় শ্রীতমার ভীষণ ভয় লাগছিল। অনু হয়তো বুঝতে পারবে না, কিন্তু তার মধ্যে থাকা শ্রাবণীর প্রেত, সে তো টের পেয়ে যেতেই পারে। তারপর যদি আবার উপদ্রব শুরু করে, সেই ভেবে আতঙ্কে এক প্রকার সিঁটিয়েই ছিল শ্রীতমা। তবে তার ভাবনার অনুরূপ তেমন কিছুই হল না, বরং অবশিষ্ট দিন এবং বাকি রাতটা নির্ঝঞ্ঝাটেই কেটে গেল। পরের দিন খুব ভোরে সবার আগে ঘুম ভাঙল অতনুর। ঘুমের ঘোরেই সে অনুভব করেছে কেউ যেন তার নাম ধরে ডাকছে। অতনু, অতনু, দৌড় খোলো। আগের রাতে অতনু বাইরের ঘরে সোফাতেই শুয়ে পড়েছিল, ফলে ঘুমের ঘোরটা জানলা দিয়ে আসা মিঠে আলোর চোখে পড়তে অনেকটা ক্ষীণ হয়ে আসে। বাইরে থেকে আগত ডাকটা ধীরে ধীরে স্পষ্টভাবে ধরা দেয় অতনুর কানে। এ কণ্ঠস্বর তার চেনা। সে চটপট উঠে পড়ে দরজা খুলে দেয়। পীত বস্ত্র পরিহিত সুঠাম দেহধারী শ্রীধর আচার্য ভেতরে আসেন। তোমার স্ত্রীকে ডেকে আনো, কথা আছে। শ্রীতমাকে দেখে অতনু ফিরে এলে পরে শ্রীধর বললেন, তুমি হয়তো তোমার স্বামীর মুখে গতকাল হওয়া আমাদের স্বল্প আলাপের কথা শুনেছ। আমি তাকে আমার ঘরে আসতে দিইনি। আবার এমন আচরণে হয়তো তুমি ব্যতীত হয়েছ অতনু, কিন্তু তেমনটা না করলে তোমার প্রাণনাশ হতে পারত। বর্তমানে তোমার মেয়ের পাশাপাশি তোমরা দুজনেও অনাহুত শক্তির আবেশে আবিষ্ট হয়ে রয়েছ। পুণ্যস্থান তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে ক্ষতিকারক স্থান হিসাবে বিবেচিত হতে পারে, কারণ সেই সব স্থানের দৈবিক শক্তিরা সর্বদা চাইবে অপশক্তিদের দমন করতে। ফলে এই দুই ধরনের শক্তির সংঘাত লাগলে আখেরে ক্ষতি হবে তোমাদেরই, তাও আবার তোমাদের অজান্তে। তাই আমি গতকাল একটি দ্রব্য পাঠিয়েছিলাম তোমার স্বামীর হাতে। এই দ্রব্যটি শুভ এবং অশুভ পদার্থের মিশ্রণে তৈরি, যা একই সাথে দুই বিপরীত ধর্মী শক্তিকে প্রশমিত করতে সক্ষম। সেই জন্যই এই বাড়িতে তার উপস্থিতি থাকা সত্ত্বেও কাল সে কোনো রকম তাণ্ডব করতে পারেনি। আমি সচরাচর কারুর বাড়ি যাই না। নেহাত বিজয় আমার অত্যন্ত কাছের এবং সে অনেক করে আমায় বলেছিল, তাই ভোর থাকতেই এখানে চলে এসেছি এবং রাত নামার আগেই তোমাদের যাবতীয় সমস্যার অবসান ঘটিয়ে আবার চলেও যাব। সমস্যা সমাধানের এইরূপ দৃঢ় আশ্বাসবাণী অতনু এবং শ্রীতমাকে অনেকাংশে মানসিক দৃঢ়তা দিল। আশার আলো খেলে গেল শ্রীতমার ভাবলেশহীন মুখে। শ্রীধর তার চটের ব্যাগ থেকে একখানা পুঁতির মালা বের করে ডান হাতে বেশ করে পেঁচিয়ে নিলেন। তারপর বললেন, এইবার বলো তো শ্রীতমা, তোমার মেয়ের সাথে ঠিক কি কি হয়েছে? আমাকে যা যা জানো সবটা ভেঙে বলো। শ্রীতমা বলতে লাগলো বিগত দিনের সমস্ত নারকীয় ঘটনাগুলোর কথা। আমার বিয়ের বছর দুয়েকের মধ্যেই
আমার ছোট্ট মেয়ে অনু আমাদের কোল আলো করে আসে। আর ঠিক 6 মাস কাটতে না কাটতেই আমার দেওর বিয়ে করে এক অসমিয়া বাঙালিকে। চাকরি সূত্রে মেয়েটার সাথে আলাপ। মেয়েটা চেয়েছিল বিয়ের পর আসামেই পাকাপাকিভাবে থেকে যেতে, কিন্তু দেওরের জোড়াজুড়িতেই সম্ভবত সে এখানে আসতে বাধ্য হয়। প্রথম শ্রাবণী, অর্থাৎ যার কথা বলছি, সে খুবই একগুঁয়ে আচরণ করত। আমার প্রতি কেমন একটা ক্ষোভ দেখিয়ে ফেলত হঠাৎ হঠাৎ। তারপর একদিন হঠাৎ তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে। তার সেই চেনা রূপের বদলে এক নতুন শ্রাবণীকে আমরা আবিষ্কার করি, যে ধীরে ধীরে আমার মেয়ের কাছে হয়ে উঠছিল তার মায়ের থেকেও কাছের। মেয়ের সমস্ত ভালো মন্দ, তার ভালো থাকা মন্দ থাকা, তার চাওয়া পাওয়া, তার যাবতীয় সমস্ত কিছুর দায়িত্ব সে নিজে কাঁধে নিয়ে নিয়েছিল। আমরা খুব খুশি হলাম, ভাবলাম হয়তো মেয়েটা শান্ত হয়েছে। জনাচারের এই ছোট্ট সংসারের আমরা খুব বেশি যে কাজ ছিল এমনটা নয়, তবে যেহেতু আমার মেয়েটাকে আমার ছোট যা নিজেই নিজের মেয়ের মতো করে দেখত, তাই আমি আমার ঘরের এবং সংসারের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। ও রান্নাবান্নার দিকটা একেবারেই দেখতে পারত না। এইভাবে বেশ কয়েক বছর চলছিল। আমার মেয়ে আমার থেকে বেশি আমার যাকে নিজের মা ভাবত। মুখে কাকিমা বললেও কাকিমার কাছেই ছিল ওর যত রাজ্যের আবদার, যত আহ্লাদ, যত অনুযোগ, যত অভিযোগ। দুজনের সম্পর্কটা ভীষণ ভালো লাগলো আমার। আমিও ভাবছিলাম মেয়েটার বিয়ে হয়েছে প্রায় বছর 5 হতে চলল, এখনো অব্দি কোনো বাচ্চার মুখ দেখেনি। হয়তো সেই কারণেই আমার বাচ্চাটাকে তারা নিজের বাচ্চা ভেবে আপন করে নিতে চাইছে। তাই আমিও বিষয়টাকে খুব বেশি আমল দিইনি, খুব স্বাভাবিক একটা বিষয় ভেবেই ছেড়ে দিয়েছিলাম। এভাবে চলতে চলতে আমার মেয়ে 13 পা দিল। লক্ষ্য করলাম সেই বছর তার যখন প্রথম মাসিক শুরু হলো, তারপর থেকেই আমার জায়ের বাপের বাড়ি যাওয়ার দরকার কত বেশি করে বেড়ে গেল। আর আরও একটা জিনিস সঙ্গে সঙ্গে আমার নজরে পড়ল। সে যখন বাপের বাড়ি যায় তখন আমার মেয়ে যেন চোখে অন্ধকার দেখে। সমস্ত কিছু আমি তাকে মুখের সামনে এনে দিলেও সে কাকিমার অভাবটা প্রত্যেকটা মুহূর্তে টের পায়। সেটা আমিও বুঝতে পারছিলাম। আমার যা যে খুব বেশি দিনের জন্য বাপের বাড়ি যেত তেমনটা কিন্তু নয়। সে যেত, আবার 2-1 দিনের মধ্যে ফিরেও আসত, কিন্তু এত ঘন ঘন যাওয়া শুরু করেছিল যে আমি একদিন তাকে মজা করে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, সমস্ত কিছু কুশল মঙ্গল আছে তো? না মানে বাপের বাড়ি যাচ্ছিস এত ঘন ঘন, সেখানে কি কারো কিছু হয়েছে? সে আমাকে জানায় সেখানে কারোর কিছু হয়নি। তার বড় মন টানছে, যেতে ইচ্ছা করছে, মনে পড়ে যাচ্ছে তার নিজের ছোটবেলায় কাটানো মুহূর্তগুলোর কথা। সেই জন্যই সে বারবার তার বাপের বাড়ির দিকে যাচ্ছে। ভাবলাম হতে পারে হয়তো সত্যি সেরকম কিছু ঘটেছে। এরকম করে আরো বছর খানেক কেটে গেল। উত্তর কাকিমার প্রতি মেয়ের টানও পাল্লা দিয়ে বেড়েই চলল। অনু যেন তার কাকিমার কথা ছাড়া আর কারোর কথা শুনতেই চায় না। আমার কথা শুনলেও বড্ড জোর করে শোনাতে হয়। নিজের থেকে কোনো কিছু করতেও চায় না, একমাত্র যদি কাকিমা তাকে বলে তাহলে সেই কাজটা করবেই। বিষয়টা খুব একটা স্বাভাবিক না হলেও প্রথম থেকে যে সন্দেহ করেছিলাম তেমনটা কিন্তু নয়। এখানে একটা কথা বলে নেওয়া দরকার, আমার মেয়ের এই অনু নামটা কিন্তু ওই দিয়েছিল। সে যাই হোক, তার কিছুদিন পরে আমার জা এবং তার স্বামী মানে আমার দেওর দুজনে মিলে ওদের বাপের বাড়ি থেকে ফিরছিল।
ঠিক সেই সময় একটা পথ দুর্ঘটনায় ওদের দুজনেরই মৃত্যু হয়। এর ঠিক দিন 10 পর থেকে আমি আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। যদিও এটা হয়তো এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু তবুও বলছি। আমার বাড়ির ঠিক পাশের বাড়ির কার্নিশে নিভাজ কালো একটা কাক এসে বসে থাকতো। দিন নেই রাত নেই, ঠায় তাকিয়ে থাকতো অনুর জানলার দিকে। একদিন দেখি সেটা আমাদের ঘরের জানলাতেই এসে বসেছে, আর আমার মেয়েটাকে কি সব যেন খাওয়াচ্ছে। কাছে যেতে বুঝলাম সেসব ছিল কাঁচা মাছের পটকা। আমার বড্ড ঘেন্না লাগলো, আষ্টে গন্ধে ঘর ভরে গিয়েছিল। তখন মেয়েকে কিছুটা রাগের মাথাতেই বকলাম, এসব কি হচ্ছে অনু? এই কাকটাকে ঘরে ঢুকিয়ে এসব কি ছাইপাশ খাওয়াচ্ছিস? ঘরটা তো নোংরা হচ্ছে। এমনটা বলতেই দেখি মেয়ে এক ঝটকায় আমার দিকে মুখটা ফেরালো। বুকের ভেতরটা ধড়াস করে উঠল যেন। বড্ড অচেনা লাগলো ওর ওই চাহনি, যেন প্রাণহীন দুটো চোখ। কাকটা তখন মাছের পটকাটাকে মুখে করে নিয়ে এসে বসল মেয়ের কাঁধের উপর। আমি সেটাকে তাড়াতে গেলে মেয়ে খপ করে আমার হাতটা ধরে নিয়ে খুবই ঠান্ডা গলায় বলল, আজ থেকে ও আমার সাথেই থাকবে মা। ওকে যেন ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে আমি রোজ দেখতে পাই, সেই দায়িত্ব তোমার। এর অন্যথা যেন না হয়, দেখো। মেয়ের এমন বলার মধ্যে কিছু যেন একটা ছিল। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না, নিচে চলে এলাম। এরপর থেকে কাকটা এক প্রকার আমাদের বাড়িতেই বাসা বাঁধল। তার প্রতি মেয়ের ভালোবাসাও বেড়ে চলল ক্রমাগত। এমন চলতে চলতে একটা সময় এলো যখন মেয়ের সমস্ত চেতনা জুড়ে স্থান করে নিল ওই কাকটা। বিষয়টা হয়তো খুবই স্বাভাবিক, হয়তো খুবই মামুলি ব্যাপার, কিন্তু তাও আমার যেন অনেকটা লাগতে শুরু করলো। আমি সবসময় জানলা বন্ধ করে মেয়েকে আলাদা আলাদা করে রাখার চেষ্টা করতাম, কিন্তু ততদিনে যে যা হওয়ার হয়ে যাচ্ছে সে তো আর বুঝতে পারিনি। তারপর থেকে কি কি হয়েছে সে সমস্তটা। থাক শ্রীতমা, এর অধিকার কিছু বলবার দরকার নেই। বাকিটা আমি গণনা করে বুঝতে পারছি। আমার হাতে এই যে পুঁতির মালা দেখছো, এই আমাকে সবটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। আপনি কিছু একটা করুন শ্রীধর বাবু, আমার মেয়েটা যে শেষ হয়ে যাবে এইভাবে চলতে থাকলে। কিছু একটা শেষ হওয়াটা এত সহজ নয় শ্রীতমা। যে রেখেছে সেরা চাইলে কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি বরং তোমার কাজ করোগে যাও, আমি দেখি তার সাথে বন্ধুত্ব পাতাতে পারি কিনা। অনুমানের ভিত্তিতে বিষয়টা স্পষ্ট হয়ে উঠলেও তার মুখ থেকেও কিছুটা জানা আবশ্যক। শ্রীধরের কথা মতো শ্রীতমা প্রাত্যহিক কাজে মন দেয়। অনু ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। বাবার সাথে নতুন এই লোকটাকে গল্প করতে দেখে সে ঘুম চোখে তাদের কাছে আসে। বাবাকে জিজ্ঞেস করে, এটা কে গো বাপি? এটা হচ্ছে আমার একটা বন্ধু মা, সেই কলকাতা থেকে এসেছে তোমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে? তুমি প্রতিবার স্কুলে ফার্স্ট হও তো, তাই তোমায় দেখতে এসেছে। কাকুকে জিজ্ঞেস করো তিনি কেমন আছেন। ছোট্ট অনু কিছুক্ষণ ধরে শ্রীধরকে আদ্যপান্ত দেখল, তারপর কেমন যেন একটু এড়িয়ে যাওয়ার মতো করেই বলল, তোমরা কথা বলো, আমি যাই বরং। মেয়ে চলে যেতেই অতনু শ্রীধরকে শুধল, কি বুঝছেন? বুঝছি বলতে তোমার মেয়ে আমায় ঠিক ভালো চোখে দেখছে না। ওর মধ্যে থাকা শ্রাবণীর প্রেত বোধ করি আমার অস্তিত্বের টের পেয়েছে। বেশ ভালোই হলো, জল বেশি গড়াতে দেওয়ার আগেই থামাতে হবে। অতনু, তুমি এক কাজ করো, কাল যেটা তোমায় দিয়েছিলাম পুঁতে দেওয়ার জন্য সেটাকে নিয়ে এসো। ওর কাজ মোটামুটি শেষ। মাকে খুঁজতে খুঁজতে অনু এসে ঢুকলো রান্নাঘরে। ও মা, তুমি কি রান্না করছো? এই তো মা, কাতলা মাছের কালিয়া আর ভাত করছি। মাছের কথাটা উঠতেই অনুর চোখ দুটো কেমন যেন জ্বলে ওঠে।
সে আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। মেয়ে কোথায় গেল দেখার জন্য শ্রীতমাও রান্নাঘর থেকে বের হয়, কারণ মেয়ের হঠাৎ করে চোখ জ্বলে ওঠাটা সে স্পষ্টতই দেখতে পেয়েছে। অনুকে অনুসরণ করতে করতে শ্রীতমা আসে বসার ঘরে। বেলা পুরোপুরি 12টা এখন। শ্রীতমা দেখে অনু অদ্ভুত চোখে বিশাল বড় অ্যাকোরিয়ামটার মধ্যে থাকা লাল নীল মাছগুলোর দিকে চেয়ে আছে। অতনু এবং শ্রীধরও চুপি সারে শ্রীতমার পাশে এসে দাঁড়ায় এবং শ্রীধর ধীরে ধীরে বলে, তোমার মেয়ের আসল রূপটা দেখবে শ্রীতমা। আসল রূপ? তার মানে? এই দেখো। বলেই শ্রীধর তার পাঞ্জাবির বুক পকেট থেকে একটা ছোট্ট মতো আয়না বের করে ধরল অনুর দিকে। আয়নায় ভেসে উঠল ঘরের সমস্ত কিছুর প্রতিফলন। পার্থক্য লক্ষ্য করা গেল কেবল একটা জায়গায়। অ্যাকোরিয়ামের সামনে যেখানে অনু দাঁড়িয়ে, আয়নার প্রতিবিম্বের সেই জায়গায় দাঁড়িয়ে একটা আধ পোড়া অবয়ব, সম্পূর্ণ বিবস্ত্র এবং রক্তাক্ত। কোমর ছাপানো চুলের ঢল বুঝিয়ে দিচ্ছে যে অবয়বটা একটা নারীর। শ্রীতমার হঠাৎ মনে হলো এমন চুলের বাহার সে আগে কারোর একজনের মধ্যে যেন দেখেছে। মস্তিষ্কে ঈষৎ জোর দিতেই তার মনে পড়ল শ্রীধরকে সেই ব্যক্তির নাম শ্রীতমা বলতে যাবে, তার আগেই তাকে চুপ করিয়ে দিয়ে শ্রীধর বলে উঠল, আমার দেওয়া গতকালের দ্রব্যটি ফেরত নিয়ে নিতেই শ্রাবণী সত্তা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। তার রূপই তুমি দেখেছ এই দর্পণের সাহায্যে। এর নাম পিশাচ দর্পণ। এটা এক প্রকার রক্ষা কবচ। এর সাহায্যে আমরা যেমন পিশাচের চরিত্র নির্ধারণ করতে পারি, তেমনি অশুভ শক্তির প্রভাবও এর সাহায্যে কমানো যায়, তবে শেষ করা যায় না। স্পষ্ট করে বললে তথাকথিত নিম্নমানের শক্তি যেমন হাকিনী, ডাকিনী, কিঙ্কিনী, ধূম্র পিশাচিনীর মতো ঋণাত্মক সত্তাদের হতভাগ্যের মধ্যে থেকে টেনে বার করে আনতে ভীষণ রকমভাবে সাহায্য করে এই দর্পণ। কারণ এর মধ্যেও একটি পিশাচের বাস রয়েছে, তবে সে কারোর ক্ষতি করে না। আমি এখনই এটি প্রতিষ্ঠা করছি, হাতে সময় মাত্র 10 মিনিট। তোমরা এখনই ঘরের যা সমস্ত উচ্ছিষ্ট পচা দশা খাবার আছে সেগুলোকে একত্রিত করে ছাদে এসো। আমাকে সেখানেই দেখতে পাবে তোমরা। পিশাচ দর্পণের মধ্যে মেয়ের ওপর নারকীয় স্বরূপকে প্রত্যক্ষ করে অতনু এবং শ্রীতমা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাতে লেগে পড়ে যেখানে যা কিছু খাবার দাবার আছে সেগুলোকে জমা করতে। শ্রীধর দর্পণটাকে পুনরায় পকেটে ভরে এগিয়ে যায় অনুর দিকে। অনুর কাছে গিয়ে তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, অমন ভাবে কি দেখছো মা? শ্রীধরের হাতের স্পর্শে অনু কিন্তু এতটাও বিচলিত হয় না। এমনকি মাথাটা পিছনের দিকে না ঘুরিয়েই একরকম ফ্যাস ফ্যাসে গলায় বলে, মাছ দেখছি, অনেকগুলো মাছ। কি সুন্দর জলের মধ্যে এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে। ইস, যদি ওদের ধরতে পারতাম। তুমি চাও ওদের ধরতে? হ্যাঁ কাকু। বেশ, তো আমি তোমায় ধরে দিচ্ছি, কিন্তু মাছটাকে নিয়ে তুমি কি করবে? জল থেকে বের করলে ও যে মরে যাবে। সে তো এমনিতেই মরতে হবে ওদের। আমি যে চিবিয়ে চিবিয়ে খাবো সব কটাকে। তাই বুঝি? তাহলে এক কাজ করলে কেমন হয়? কি কাজ? শুনলাম তোমাদের বাড়িতে আজ নাকি কিছু অতিথি আসবেন। তার জন্য তোমার বাবা বাজার থেকে অনেক রকমের মাছ এনেছে। এগুলো সব ছাদে রাখা। এখন তো তোমার মা বাবা কাজে ব্যস্ত। এই ফাঁকে চলো, চুপি চুপি আমরা ছাদে যাই। তারপর আমি পাহারা দেব, আর তোমার যতগুলো ইচ্ছে মাছ খেয়ে নিও। দেখো, তোমার অত বড় শরীরে এই ছোট্ট ছোট্ট মাছগুলো কি আদৌ পেট ভরানোর জন্য উপযুক্ত নয় তো? তাহলে তুমি বরং বড় মাছগুলোকে খাও, পরে অল্প খিদে পেলে তখন এদেরও খেও, কেমন? আচ্ছা আচ্ছা, তাই হোক, তবে নিয়ে চলো আমায় ছাদে। অনু শ্রীধরের সাথে উঠে গেল ছাদে। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁই ছুঁই। ছাদের উত্তর কোণে একসাথে অনেকগুলো কাঁচা মাছ পড়ে থাকতে দেখে অনু নিজেকে আর সামনে রাখতে পারে না।
আবিষ্টের মতো ছুটে যায় সেই দিকে, কিন্তু মাছগুলোতে হাত দিতে যাওয়ার আগেই হঠাৎ তার মনে হয় তাকে কেউ যেন পিছন থেকে টেনে ধরেছে। মারাত্মক খিদেতে একেতেই সে দারুণ ছটফট করছে, পেট জ্বলে যাচ্ছে। এই অবস্থায় কার এত সাহস যে তাকে আটকায়? অনুক্রুদ্ধ চোখে পিছন ফিরে দেখে কেউ নেই। দূরে দাঁড়িয়ে শ্রীধর কেবল মুচকি মুচকি হাসছে। কি হলো অনু, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? যাও, মাছগুলো খাও গিয়ে। আমি তো বললাম আমি পাহারায় আছি। বলতে বলতে শ্রীধর তার হাতের মালাখানা গলায় পড়ে নেয়, তারপর চিৎকার করে ডাক দেয়, শ্রীতমা, অতনু, তোমরা ওপরে এসো। শ্রীতমা এবং অতনুর সাথে আরও একজনকে আসতে দেখা যায়। বড়ই উদ্ভটে তার পোশাক আশাক, উদ্ভটে তাকে দেখতে। লম্বা লম্বা চুল মাথার পিছনে বিনুনি করে বাঁধা, 7 রঙা কাপড় কেটে তৈরি করা কুর্তা তার শরীরে, পরনে নীল ধুতি। এক হাতে তার ধনুক, অন্য হাতে ধরা তীরবিদ্ধ হওয়া একটা মরা কাক। কাকটাকে দেখেই অনু বলা ভালো অনুর মধ্যে থাকা শ্রাবণীর আত্মা চিনতে পারে। সঙ্গে সঙ্গে তার কাছে সমস্তটা স্পষ্ট হয়ে যায়। তোরা এইভাবে আমাকে শেষ করে দিবি ভেবেছিস? পারবি না, পারবি না। মাথায় রাখিস, প্রেত চোখের উদ্দেশ্যে প্রাণ আমি ভোগ দিয়েছি। আমি চলে গেলেও, আমি শেষ হয়ে গেলেও প্রেত চোখের নজরে এড়াতে পারবি না। ও ঠিক এসে ওর ভোগ নিয়ে যাবে। সেই চিন্তা তোকে করতে হবে না রে ডাইনি। ভুলে যাস না, বাপেরও বাপ থাকে। তুই কি ভেবেছিলি কুমারী মেয়ের রজরক্তকে কাজে লাগিয়ে নিজের কুস্বার্থ চরিতার্থ করবি? ওরে, সে কি এতই সহজ? তোদের মতো নীচ পাপিষ্ঠরা মাঝে মধ্যে ভুলে যায় যে ওপরে বসে একজন সবটা দেখছে। তার বিচার যখন বজ্র হয়ে নেমে আসে, তখন কোনো শয়তানেরও সাধ্য নেই তাকে আটকানো। প্রেতযক্ষ তার ভোগ গ্রহণ করেছে, তবে তোর সুবিধার জন্য একটা ধারণা দিয়ে যায়। প্রেতযক্ষ কখনোই কোনো অসুচিকে নিজের ভোগ হিসাবে চান না। উত্তমের স্বাদই তিনি কামনা করেন এবং সেই স্বাদ তাকে দিয়েছি। এইবার সেই তোকে নিয়ে যাবে নিজের সাথে। ওই দেখ, আকাশের দিকে তাকিয়ে দেখ, সে আসছে। অনু, অতনু, শ্রীতমা তিনজনে একসাথে তাকায় আকাশের দিকে। হঠাৎ করে ঠিক তাদের মাথার ওপরে আকাশে কোথা থেকে গুরুভার মেঘের দল এসে উপস্থিত হয়েছে। তারা কুণ্ডলাকারে পাক খেতে খেতে ধীরে ধীরে নেমে আসছে নিচের দিকে। শ্রীতমা আতকে ওঠে মেঘের মধ্যে আবছাভাবে ফুটে ওঠা বড় বড় দুটো চোখে দেখতে পেয়ে। ভয় পেও না শ্রীতমা, যে আসছে সেই তোমার মেয়েকে রক্ষা করবে, আর কোনো ভয় নেই। অনুর মধ্যে থাকা শ্রাবণীর আত্মাও সেই দুটো চোখকে দেখে ফেলেছে ইতিমধ্যেই। ওই চোখ অমন করে তার দিকে নেমে আসছে কেন? ওর তো চলে যাওয়ার কথা। তাহলে শ্রাবণীর অতৃপ্ত আত্মা এক অজানা আশঙ্কায় শিউরে ওঠে। সেই দুই ক্রুদ্ধ দৃষ্টির নাগাল ছাড়িয়ে সে পালাতে চায়, কিন্তু এক অদৃশ্য শক্তি বলে অনুর সারা শরীর পাথরের মতো জমে যাওয়ায় শ্রাবণী পালাতে পারে না। মেঘের দল ঘুরতে ঘুরতে একসময় অনুর একেবারে কাছে চলে আসে। সারা ছাদটা ঢেকে যায় অন্ধকারে, কেউ কাউকে দেখতে পায় না। শ্রীতমা মেয়ের নাম ধরে কেঁদে ওঠে। সেই ঘটনার ঠিক 3 দিন পর শ্রীধর আচার্যের বড় বাজারের একতলা জীর্ণ বাড়িতে সবেমাত্র গৃহদেবীর সন্ধ্যা আরতির সমাপ্তি ঘটেছে। মন্দিরের বাইরে বসে অতনু ও শ্রীতমা, তাদের কোলে ছোট্ট অনু, সকলেই মায়াভরা দৃষ্টিতে এতক্ষণ মায়ের আরতি দেখছিল। শ্রীধর গর্ভগৃহের বাইরে এসে একে একে সকলকে প্রসাদ দিয়ে হাঁপ ছাড়লেন।
গর্ভগৃহের চৌকাঠের ওপরই বসে পড়ে বললেন, তা অনুমা, এখন কেমন আছো? খুব ভালো আছি কাকু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমার আর কোনো সমস্যা হচ্ছে না তো মা? সব ঠিকঠাক? সমস্যা? আমার আবার কিসের সমস্যা হলো? আমি তো ঠিকই আছি। বাহ বাহ, বেশ বেশ। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার ছেলের সাথে খেলো গিয়ে। আমি বাবা মায়ের সাথে কিছু কথা সেরে নিই ততক্ষণে। ঠিক আছে। অনু শ্রীতমার কোল থেকে উঠে যেতে শ্রীতমা বলল, এইবার বলুন তো শ্রীধরবাবু, সেদিন আপনি ঠিক কিভাবে আমার মেয়েকে বাঁচালেন? আর শ্রাবণীর কুস্বার্থের কথাও বলেছিলেন, সেটাও একটু খোলসা করে বললে ভালো হয়। উত্তরটা আমি এখনই দিচ্ছি মা, তবে তার আগে তোমার স্বামীকে একবার জিজ্ঞেস করো যে ও এসবের জন্য প্রস্তুত কিনা। ও পারবে তো এসব শুনতে? শ্রীতমা এবং শ্রীধর একসাথে অতনুর দিকে তাকায়। আমি প্রস্তুত আচার্যবাবু, আপনি বলুন। বেশ, তাহলে শুরু থেকেই শুরু করছি। অতনু যে বিয়ের আগে আসামের এক চটকলে চাকরি করত, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয় শ্রীতমা। তবে তোমার জানার পরিধি কেবল ওইটুকুই। তুমি জানলে অবাক হবে যে তোমার বিয়ের আগে অতনুর সাথে শ্রাবণীর সম্পর্ক ছিল। যে চটকলে অতনু কাজ করত, সেই চটকলের মালিকের মেয়ে ছিল শ্রাবণী। বাবার সাথে বিশ্বকর্মা পুজোয় কারখানায় আসার কারণে তার সাথে অতনুর দেখা। শ্রাবণীর অতনুকে মনে ধরে। সে কিছুদিন পরে অতনুকে প্রেমের প্রস্তাব দেয়। অতনুর কোনো রকম পিছুটান না থাকায় সে সেই প্রস্তাবে সম্মতি দেয়। তবে তাদের সম্পর্কে জের বেশি দূর এগোয় না, কারণ শ্রাবণী ছিল একজন ডাইনি। নানা রকম গুপ্তবিদ্যা, জাদুবিদ্যার সাথে সে যুক্ত ছিল ছোট থেকে। অতনু শ্রাবণীর এই দিকটা সম্বন্ধে জানতে পারে তখন, যখন আসামের এক স্থানীয় নেতা শ্রাবণীর সাথে অসভ্যতাম করার চেষ্টা করে। ঘটনাটা ঘটে শ্রাবণীর 22 বছরের জন্মদিনের দিন। সেই দিন তার বাড়িতে বিশাল আয়োজন করে জন্মদিন উদযাপন করা হয়। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে গুলাবিলাল মাদারি নামে সেই লম্পটটাও ছিল। তার নজর প্রথম থেকে শ্রাবণীর ওপর ছিল। চেষ্টা করছিল সুযোগ বুঝে তার সাথে একটু কথা বলার, কিন্তু মাঝপথে কাটা হয়ে দাঁড়িয়েছিল অতনু। কারণ সময় পেলেই শ্রাবণী অতনুকে নিয়ে আড়ালে চলে যাচ্ছিল একান্তে সময় কাটাবে বলে। গুলাবিলালের সেটা পছন্দ হচ্ছিল না। রাগের মাথায় সে এক সময় তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে, শ্রাবণী, কি অসভ্যতা এসব? তুমি কিনা শেষে ছি 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 একটা সামান্য কাজের লোকের প্রেমে পড়লে তুমি, শেষে কিনা এই দুর্দিন এলো তোমার। গুলাবিলালের এমন কথায় প্রচণ্ড রেগে যায় শ্রাবণী। মাথায় রক্ত উঠে যায় তার। সঙ্গে সঙ্গে সে তেড়ে গিয়ে টুটি টিপে ধরে গুলাবিলালের। তোকে আগেও সাবধান করেছিলাম, আমার পথে আসিস না। আমি যা করছি তোর কি রে শালা? দেখ, এই শেষবারের মতন সাবধান করছি। এরপর যদি পথের কাঁটা হওয়ার চেষ্টা করিস তো জেনে রাখ, কাঁটা কি করে উপড়াতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। কি তোর এত বড় সাহস আমায় ধমকাস? তবে রে। বলেই গুলাবিলাল এক ধাক্কা মারে শ্রাবণীকে। তার কোটের হাতায় জড়িয়ে ততক্ষণে শ্রাবণীর আঁচলটা কিঞ্চিত নেমে আসে। অমনি শয়তানটার নীচ দৃষ্টি সঙ্গে সঙ্গে শ্রাবণীকে গিলে খেতে চায়। অতনুরও মাথায় আগুন জ্বলে ওঠে। সে হাত পাকিয়ে শয়তানটিকে উচিত শিক্ষা দিতে এগিয়ে আসতে চাইলে শ্রাবণী তাকে হাত দেখিয়ে থামায়। তার চাপা স্বরে গুলাবির দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা আওড়াতেই সঙ্গে সঙ্গে গুলাবির ঘাড় মটকে যায়। চিৎকার করার সময়টুকু পাওয়ার আগেই তার মৃত্যু হয়। সেই দিনই অতনু বুঝতে পারে শ্রাবণী আর 5টা মেয়ের মতো স্বাভাবিক নয়। ওর মধ্যে নিশ্চয়ই এমন কিছু রয়েছে
নচেত কেবল বুলি আওড়াতে আওড়াতে অমনভাবে কেউ কোনো মানুষকে মেরে ফেলতে পারে না। এছাড়াও বেশ কিছু প্রমাণ অতনু পেয়েছিল, সে কথায় আর যাচ্ছি না। মোদ্দা বিষয়, তারপর থেকে অতনু শ্রাবণীর থেকে দূরত্ব বাড়াতে থাকে, যেটা আবার শ্রাবণীর পছন্দ হচ্ছিল না। জীবনে প্রথম সে কাউকে ভালোবেসে ফেলেছিল, সেই মানুষটাই যদি এমন আচরণ করে তার সঙ্গে, তাহলে সে মেনে নিতই বা কি করে? অনেকবার অতনুকে বোঝাবার চেষ্টা করেছিল সে, বলেছিল যে এইসব ছেড়ে দেবে, শুধু যেন অতনু তাকে না ছেড়ে যায়। কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। শেষে নাছোড়বান্দা হয়ে শ্রাবণী নিজের ডাইনি বিদ্যার প্রয়োগ করতে চায় অতনুর ওপর, কিন্তু প্রভাব খাটে না, কারণ অতনুর জন্মলগ্ন তাকে যাবতীয় অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করত। এরপরই অতনু নিজের এলাকায় চলে আসে এবং তোমাদের দেখাশোনা করে বিয়ে হয়। বলতে গেলে অতনু এক প্রকার শ্রাবণীর নাগালের বাইরেই চলে আসে। তারপর কাটলো দুটো বছর। কর্মসূত্রে অতনুর ভাই এবার গেল আসাম। নিয়তির এমনই ছলনা, এইবার সে শ্রাবণীর পাল্লায় পড়ল। শ্রাবণী কিন্তু জানতো না যে শান্তনু অতনুর নিজের ভাই। ততদিনে প্রথম প্রেমের বিচ্ছেদ তাকে তার আগের জীবন থেকে অনেকটা দূরে নিয়ে গেছে, তাই স্বাভাবিকভাবে সে শান্তনুর সাথে নতুন জীবন শুরু করতে চায়। তারা বিয়ে করে এবং অনিচ্ছা সত্ত্বেও স্বামীর জোড়াজুড়িতে তাকে আসতে হয় এ বাড়িতে। এখানে আসার পর যখন সে জানতে পারে যে শান্তনু অতনুর ভাই, তখন থেকে সে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। এক রাতে তো অস্থির হয়ে সে অতনুর ঘরেই চলে গেছিল। সেই দিন তুমি বাড়ি ছিলে না শ্রীতমা, বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণী অনেক চেষ্টা করে, কান্নাকাটি করে, কিন্তু অতনুর মন পায় না, কারণ অতনু তার জায়গায় অবিচল ছিল। সে তোমাদের প্রতি অত্যন্ত অনুগত এবং তোমাদের খুব ভালোবাসে, না হলে অন্য যে কোনো পুরুষই শ্রাবণীর সেই অপ্রতিরোধ্য আহ্বানে সাড়া দিতই। তাতেও যখন কোনো লাভ হলো না, তখন শ্রাবণী অন্য পন্থা অবলম্বন করল। সে আবার ফিরে গেল তার আগের জীবনে। অতনুকে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক সে পেতে চাইল। শ্রাবণী জানত অতনু মেয়ে বলতে অজ্ঞান, তাই সেই কাজে অনুকে ব্যবহার করল। পরিকল্পনা কিছুটা এমন ছিল যে প্রথমে সে অনুকে বশ করে তোমাকে এবং শান্তনুকে খুন করবে, তারপর অতনুর অসহায়তার আশ্রয় নিয়ে তার জীবনে আবার প্রবেশ করবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমাদের দেশের আইন যেহেতু অন্যরকম, এই অনুকে জীবিত রেখেই অতনুর থেকে দূরে করে দিতে শ্রাবণী পারত। একটা বাচ্চা মেয়ে ডাইনি বিদ্যার কবলে পড়ে দুটো মানুষকে খুন করেছে, এটা তো পুলিশ মানত না। সেই মতোই সে সমস্ত পরিকল্পনা করে নিল। তুমি বলেছিলে না শ্রীতমা, অনুর সাথে ভাব জমানোর পর শ্রাবণী বারবার তার বাপের বাড়ি যেত। আসলে সে যেত তার ডাইনি বিদ্যার প্রস্তুতি নিতে, যেহেতু তার সূত্রপাত তার জন্মভূমি থেকে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখো, এত চেষ্টা করেও শেষমেশ শ্রাবণীকে শেষ অবধি হারতেই হলো। প্রেতযক্ষ এক বিচিত্র শক্তি, এর কোনো ভালো খারাপ বলে কিছু নেই। তুমি একে যেমনভাবে কাজে লাগাবে সেই মতোই সে হয়ে উঠবে নয় ভালো নয় খারাপ। তবে তাকে জাগানোর জন্য যা সব উপাচার করতে হয় সেগুলোর কোনোটাই সভ্য মানুষের অনুকূল নয়। বিষয়টা এরকম। আচ্ছা, তোমাদের বরং শ্রাবণীর উদাহরণটা টেনেই বলি। প্রেতযক্ষকে জাগিয়ে তোলার জন্য লাগে 3টে বলি, 3টে আলাদা আলাদা প্রাণীর বলি। একটি হলো যে তাকে আহ্বান করেছে তার নিজের বলি, একটি হলো একটা দাঁড় কাকের বলি, আর একটি হলো মূল বলি, যেটা প্রেতযক্ষ নিজের কর্ম সমাধা করার সময়
গ্রহণ করবে। তোমাদের ক্ষেত্রে মূল বলির উপাদান হলো তোমাদের মেয়ে অনু। তবে অনুকে আগে বিশেষভাবে প্রস্তুত করতে হবে। তার জন্য তার রজরক্তের প্রয়োজন। এখানে যদি কোনো ছেলে হতো তাহলে তাকে অষ্টাদশ বর্ষীয় যুবতী মেয়ে যে কিনা নিজের কুমারিত্ব বিসর্জন দিয়েছে তার রজরক্ত মিশ্রিত আতপ চালের ভাত খাওয়াতে হতো। অনুর 13 বছর বয়সে যখন প্রথম ঋতুচক্র শুরু হলো তখন থেকেই শ্রাবণী তার রজরক্ত সংগ্রহ করতে শুরু করলো। রক্তে ভেজা সেই কাপড়গুলোকে হোমের আগুনে পুড়িয়ে সেই ছাই খাবারের সাথে মিশিয়ে অনুকে খাওয়াতে লাগলো। এর ফলে ধীরে ধীরে প্রেতযক্ষের নজর স্থির হতে শুরু করলো তার ওপর। পাশাপাশি ডাইনি বিদ্যার সাহায্যে অনুকে নিজের হাতে আনাটা শ্রাবণীর কাছে কোনো ব্যাপারই ছিল না। এরপর সময় এলো প্রথম বলি দেওয়ার, অর্থাৎ একটি দাঁড় কাকের বলি। শান্তনু এসবের কিছুই জানত না। সেইবার স্ত্রীর বলায় সে তাকে নিয়ে গিয়েছিল বাপের বাড়ি এবং ফেরার সময় পথ দুর্ঘটনায় তারা মারা যায়। এর ফলে প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। বলি হিসাবে উৎসর্গ করা কাকটার দেহকেই আশ্রয় করত প্রেতযক্ষ, কিন্তু শ্রাবণীর নিজের আত্মোৎসর্গ অসম্পূর্ণ থাকার দরুন তার প্রেত মুক্তি পায় না। তার অতৃপ্ত আত্মা তখন ঠিক করে অনুর শরীরে স্থান নিয়ে তার মাধ্যমেই নিজেকে উৎসর্গ করবে, কারণ মৃত্যু মানব দেহের হয়, আত্মার নয়। তাই প্রেতযক্ষের কাছে শ্রাবণীর আত্মা যার শরীরে, সেই হচ্ছে শ্রাবণী। এরপর থেকে তোমার মেয়ের অস্বাভাবিক আচরণ করা, পৈশাচিক হয়ে ওঠা, সমস্তটাই শ্রাবণীর কারণে। তবে শেষ রক্ষা কি করতে পারলো সে? পারল না। আমার নজরে যখন বিষয়টা আসে তখনই আমি পিশাচ দর্পণকে জাগিয়ে তুলে সমস্ত কিছু জেনে নিই এবং প্রেতযক্ষকে কিভাবে শ্রাবণীর বিপরীতেই ব্যবহার করব সেই ছকও কষে ফেলি। এই কাজে আমায় সাহায্য করেছে আমারই এক গুরু ভাই। সেই দিন তার অসামান্য তীরের নিশানায় প্রেতযক্ষরূপী সেই কাকটাকে, যে কাকটাকে তোমরা পেয়ে নানান রকম উচ্ছিষ্ট খাবার খাওয়াতো, তাকে হত্যা করে। ফলে প্রেতযক্ষ মুক্ত হয় এবং অসময়ে মুক্তি পাওয়ার দরুন ভোগের তাড়নায় ছটফট করতে থাকে। এই সময় এক বিপরীত অনাহুতের আশ্রয় নিয়ে তোমার মেয়ের আত্মাকে কিছুটা সময়ের জন্য তার শরীর থেকে বের করে আনি। এর ফলে প্রেতযক্ষ আরো ক্ষুব্ধ হয়ে ওঠে এবং উপায়ান্ত না পেয়ে অনুর দেহ থেকে শ্রাবণীর আত্মাকেই ভোগ হিসাবে গ্রহণ করে। আশা করি এইবার সমস্ত বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়েছে। ভাবলেও অবাক লাগে শ্রীধরবাবু, রিপুতাড়িত মানুষের বিকৃতি এমন মাত্রাতেও পৌঁছয়। আচ্ছা, শ্রাবণীর মতো আরও যারা রোজ কিছু না কিছু অপ্রাপ্তির জ্বালা সহ্য করে প্রতিনিয়ত অবাধ্য হয়ে উঠেছে, তাদের কি একটু ভয় ডর নেই? ভয় ভক্তি থাকলে তারা কখনোই এ পথে যেত না শ্রীতমা। আসলে তাদের দোষ নেই, বিধাতার এই নিয়ম। তিনি কেবল মানুষের ভাগ্য স্থির করেন, বাকিটা মানুষ তার কর্মের দরুন সেই ভাগ্যছক মিলিয়ে দেয়। ধরে নাও শ্রাবণীর আয়ু এতটুকুই ছিল, তার কর্মই তার পরিণতি ডেকে আনলো, পূর্ব নির্ধারিত সময়ের সাথে সামঞ্জস্য রেখে। যাক, এসব বাদ দাও, ভালোয় ভালোয় সব মিটে গেছে এই রোগকে। শুনছিলেন আমাদের আজকের গল্প প্রেতচরিত। গল্পকার মঞ্জুরি বসু, গল্প পাঠে এবং পীর বাবা আমি সায়ন, শ্রীতমা অঙ্কিতা, অতনু দীপ্তদীপ, রফিক ব্রহ্মা, রণজয় এবং গুলাবী বাল্মীকি, অনু অনুশ্রী, বিজয় নীল, শ্রীধর শিলাজিৎ।
শ্রাবণী, শ্রাবস্তি। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী মঞ্জরি বসুকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।